মানে আমার এমন ক্লোজ বন্ধুও ছিল যে যাকে দেখে আমি নিজের নারীত্বের স্বাদ পেয়েছি। তো সেও কোথাও গিয়ে একটা সময় সে বিদেশে চলে গেল, আলাদা হয়ে গেল। তো এই চ্যাপ্টারগুলো আমি আর খুলতে চাইছি না। পাকা অভিনেত্রী না হলে কি করে হবে? আরে আপনি কি দেখেছেন আমার অভিনয়? ট্রাই করেও তো দেখতে পারেন হ্যাঁ, কতটা ভালো আপনি অভিনয় আমাকে করি। অডিশনে ডাকুন না। মা আর আমি যিনি আমার স্টেপ ফাদার, যার কাছে আমি এখন এসেছি, তাদের কাছে বিষয়টা কিছু বলতো, দেখবে সাপ তার আয়তনে বেশি কিছু খেয়ে ফেললে না পারে, গিলতে না পারে, ওগলাতে। শাড়ি শুটের মধ্যে 5টা ফিমেল মডেল আছে শাড়ি পরে, তার মধ্যে একটা কোনো ট্রান্স মডেলকে যদি শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, সেই ফটো সেই ব্যানারে বা হোর্ডিংয়ে কি কেউ কাপড় তুলে দেখতে যাবে সে ট্রান্স না ওমেন? না, তোমাদের লড়াইটা অন্যরকম, তোমাদেরকে এভাবেই বাঁচতে হবে, তোমরা যেমন আছো সেরকমই থাকবে, তোমরা এইভাবেই চলো। আলাম সব তো ঠিক আছে, বলছে তোমরা নিজেকে আলাদা কেন ভাবো? আলাম আমরা আলাদা ভাবি না, সমাজ আমাদের। বলছে কেন সমাজের কথা ভাববে তোমরা? আচ্ছা তোমরা দিদি আপনার ছেলের বউ বানাবেন আমার মতো কোনো ট্রান্সকে? না সেটা কি করে হয়? তুমি তো একজন মা, তুমি জানো যে তোমার সন্তান হওয়ার সময় তুমি চরম থেকে চরমতম যন্ত্রণা, কিন্তু এই যন্ত্রণার মধ্যে কত আনন্দ। যন্ত্রণাটা যদি 10 ভাগ হয় তার 90 ভাগ হচ্ছে আনন্দ। আমরাও জানি যে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট, কিন্তু যখন ওই আয়নার সামনে দাঁড়িয়ে যখন পূর্ণতাটা দেখতে পাই, সেই আনন্দটা কাকে বোঝাবো? তারা কাস্টিং কাউচের শিকার। একটা সিরিয়াল করেই তারা হয়ে গেল এত কিছু, গাড়ি, একটা সিরিয়াল করে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট। তাদেরকে আমিও বলি ভুল করেও আর অভিনয় জগৎ নিয়ে ভাববি না তোরা কেউ, বাড়িতে মুদিখানার দোকান খুলে খাতাও ভালো। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের পডকাস্টের বিষয়টা একটু অন্যরকম। আমাদের সমাজ কি আজও পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছে তৃতীয় লিঙ্গকে, ট্রান্সজেন্ডারদের? এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী এবং ট্রান্স ওম্যান সুজি ভৌমিক। অনেক কথা তিনি আমাদের জানাবেন, যে সমস্ত কথাগুলো হয়তো আমরা জানতে চাই কিন্তু তার উত্তর জানতে পারি না। সঙ্গে থাকুন। মুর্শিদাবাদের সুজয় কিভাবে সুজি হলো? এই তো দীর্ঘ ইতিহাস, বিরাট বড় একটা ইতিহাস তুমি জিজ্ঞাসা করে ফেললে। সুজয় কোথাও এখনও কিন্তু আমি সুজয় আছি, কিছু কিছু মানুষের কাছে আমি এখনও সুজয়, মানে আমার কাছে হয়তো ওই নেমটা ডেড হয়ে গেছে, কিন্তু হয় না যে পরিচয়, আমার কর্মই হচ্ছে মানুষের পরিচয়, তো সেটা এখন আস্তে আস্তে আমার পরিচয় দিকে যাচ্ছে। কিন্তু সুজয় নামটা আমি, আমার বহরমপুরে অনেক বন্ধু বান্ধব আছে, তারা এখনও সুজয় বলেই প্রেফার করে। মা তো কখনোই কোনো দিকেই যাবে না। তো যাই হোক, বহরমপুরে আমার জন্ম, পড়াশুনো সব কিছুই আমার বহরমপুর কৃষ্ণনাথ কলেজে আমার গ্র্যাজুয়েশন, নিশ্চয়ই নাম শুনে থাকবে কৃষ্ণনাথ কলেজ। আমি আমার যা কিছু বলো যে সুজয় থেকে সুজি হয়ে ওঠা, তার বীজটা কোথাও ওখানে রোপণ করা হয়েছিল বহরমপুরে। যে সেই সময়টা না আমাদের আন্দোলন শুরু হয়েছিল 2005, 6, 7। আমার 2005-এ মাধ্যমিক, তারপরে আমি ঘরের বাইরে বেরোই। মাধ্যমিক পর্যন্ত ঘরের বাইরে বেরোতে পারতাম না। তো সেই সময় আমি বাইরে বেরোনোর পরে আমার মতো কিছু মানুষ খুঁজে পেয়েছিলাম। একটা সময় পর্যন্ত কী ছিল বলো তো, যে আমি একাই, আমি ভাবতাম বোধহয় এই পৃথিবীতে আমি একা, আর কেউ নেই আমার মতো। এটা বোধহয় আমি একটা কোনো অসুখে ভুগছি, যে পুরুষ মানুষ দেখলে আমার কেন ভালো লাগে, আমি কেন মেয়েদের মতো সাজি। মানে আমার এটা মনে হতো এটা একমাত্র হয়তো এত লোক আমাকে কেন রাগায়, আমার পেছনে কেন লাগে, বাড়িতে কেন বকা খায়, বন্ধুদের কাছে কেন ছোট হই, স্কুলে কেন এটা হই, আর সুন্দর পুরুষ দেখলে কেন অ্যাট্রাকশন। আমার মনে হতো এটা হয়তো কোনো অসুখ। 17-18 যখন আমার অ্যাডোলেশন আসবে তখন হয়তো এটা কেটে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে তত তো দেখছি এটা বাড়ছে। তো যাই হোক, মাধ্যমিকের পরে যখন ঘরের বাইরে এলাম, তখন বলে না যে মানে কিছু পাওয়া, বাইরে বেরিয়ে দেখলাম আমার মতো আরও অনেকেই আছে। কিছু একটা একটা আমাদের এই পরিচয়গুলো কোথায় হতো বলো তো? বহরমপুর একটা জায়গা আছে ব্যারাক স্কোয়ার, খুব ঐতিহাসিক মাঠ ওটা। তো ওইখানে কি হতো, সবাই আমরা আমাদের মতো আরও যারা ছিল, যারা ওই সময় আমাদের একটা কী হতো, যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল যে যত আমাদের মতো মানুষ আছে খুঁজে বের করো, এক ছাদের নিচে, এক ছাতার তলায় নিয়ে এসো। তো তারা শুরু করেছিল লড়াইটা, যে তারা খুঁজে বের করতো। আর আমি টিউশন যাওয়ার নাম করে কোথাও একটু ফাঁকে দিয়ে হয়তো মাঠে কোনো মেলা হচ্ছে, কোনো বিজ্ঞান মেলা হচ্ছে, কোনো বই মেলা হচ্ছে, মেলা ঘুরছি, মাঠে ঘুরছি। ওই ঘোরাঘুরিতে কোথাও গিয়ে একটা কানেকশন তৈরি হয়ে যোগাযোগ হতে লাগলো। তখন আমি বুঝলাম যে আমাদেরকে কোথাও গিয়ে আমার মধ্যে নারীসত্ত্বা রয়েছে, আমি পুরুষ, কিন্তু আমরা আলাদা।
পুরুষ শরীরে আমরা নারী, আমরা আমরা মেয়েলি পুরুষ ঠিকই, কিন্তু আমরা মেয়ে। আমার থেকে যারা সিনিয়র ছিল বা আমার মতো বন্ধু যারা আরও ট্রান্স, তখন তো ট্রান্স শব্দটা আসেনি, তখন কোথায় ট্রান্স, কোথায় গে, তখন সবাই বলতো এই মেয়েলি পুরুষ, এই মেয়ে, এই গে, এই আমরা সমকামী, এরকম ধরনের সব। ছোটবেলায় নিশ্চয়ই অনেক স্ট্রাগল করতে হয়েছে এটা নিয়ে। ছোটোবেলায় স্ট্রাগল প্রচুর, ছোটোবেলায় স্ট্রাগলটা সব থেকে বেশি, কারণ খুব ছোটোতে আমি আমার ঠাকুমার কাছে বড় হয়েছি। আমার মা তখন আব্বা আলাদা থাকতো, মা বাবা, আমি ঠাকুমার কাছে বড় হয়েছি, সেখানে কাকা জ্যাঠা তারা সবাই ছিল। তো তাদের মধ্যে আমি নিজেকে কোথাও মেয়ে হিসেবে প্রমাণ করতে যেতাম, বকা খেতাম, মার খেতাম, অনেক কিছু। তো স্কুলে যখন যেতাম, স্কুলের বন্ধুরা আমাকে একরকমভাবে রাগাতো, স্কুলের বন্ধুরা পেছনে লাগতো, আমার পাশে বসলে আমাকে একটু যেমন হয়, কিন্তু যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম বলে কেউ অতটা করতো না। কিন্তু আমার কাছে খুব একটা প্যাথেটিক ছিল, যেটা হচ্ছে আমি ওয়াশরুম ইউজ করাটা। যখন ক্লাস চলতো তখন আমি ওয়াশরুমে যেতাম, যখন হয় না ব্রেক, প্রত্যেকটা ক্লাসের মাঝে যে ব্রেকে সবাই ওয়াশরুমে যায়, আমি তখন যেতাম, কারণ ওখানে আরও সব ছেলেরা থাকতো। যখন সবাই ক্লাস করতো, স্যার কাছে স্যার বা ম্যামকে, ম্যাম আমি টয়লেটে যাবো। কেন, এই তো ব্রেক গেল, তুমি তখন কেন যাওনি কেন? আমি বোঝাতে পারছি না যে ওই ব্রেকটা আমার কাছে যে কতটা যন্ত্রণার। তো এইটা হচ্ছে ছোট, আরও অনেক ঘটনা আছে এরকম ছোটোবেলায়। দাদা দিদিদের সবাই সেজেগুজে ঠাকুর দেখতে যাচ্ছে, ছেলেরা ছেলেদের জামা কাপড় পরে, মেয়েরা সেজেগুজে। আমার ভেতরে কষ্ট হচ্ছে যে আমি আমার ওই জ্যাঠতো দিদি, আমার কাজিনের মতো আমি ড্রেস পরে বেরোতে পারছি না, আমাকে একটা ছেলেদের ড্রেস পরে যেতে হচ্ছে। আমি তারপরে আস্তে আস্তে যখন আরও ছোটো বড় হলাম, স্কুল লেভেলে এলাম, তখন আমি আইব্রো করা শুরু করলাম, মার কাছে মার খেতাম, কেন তুই আইব্রোজ করবি, এটা তো তোর জন্য না, এটা তো মেয়েদের। কিন্তু আমি বোঝাতে পারতাম না, ওটার মধ্যে কোথাও গিয়ে আমার একটা প্রজাপতি হওয়ার, সমপোকা থেকে প্রজাপতি হওয়ার একটা প্রথম ধাপ। তো এই প্রজাপতি হয়ে ওঠাটা খুব কষ্টের, মানে এই এত কষ্টের আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে অনেক রকম উদাহরণ আছে এরকম, অনেক, প্রত্যেকটা পদে পদে রাস্তায় চলতে যেতেই পাশের ছেলে বলে বসতো, পাড়ার মেয়েরা বলে বসতো লেডিস যাচ্ছে, মেয়েলি যাচ্ছে, হিজড়ে যাচ্ছে। এবার আমার কাছে এগুলো খুব যন্ত্রণা লাগতো, তখন হতো জন্য আমি মনে হয় গিলটি ফিল, আমার একটা রিগ্রেট ফিল হতো আমার মধ্যে, যে আমি মনে হয় কিছু খারাপ করছি, আমি মনে হয় সমাজের সাথে মিলিয়ে নিতে পারছি না, আমি মনে হয় এদের মতো না। কিন্তু থামতাম না, কেউ থামাতে পারতো না এত কিছু করেও। বাড়ির লোক ভাবতো মেরেই হয়তো সোজা করে দেবো, আরও উল্টারও বেশি হতো। স্কুলের স্যাররা বলতো, আমি আইব্রো স্কুলে যেতাম, স্যাররা নিজেদের মধ্যে স্টাফ রুম আলোচনা করতো। আমার 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 একজন স্যার ছিলেন, আমাদের খুব রিলেটিভের মধ্যে, আমার মাকে খুব চেনেন। আমার মাকে বলতো, তোর ছেলে তো আইব্রো স্কুলে আসে। স্কুলের স্যাররা, আমি যখন স্টাফ রুমে কোনো কিছু বলতে যেতাম, স্যারদের মধ্যে একটা গুজু গুজু ফুজু শুরু, এই যে এই ছেলেটা এই আইব্রোজ করে, এই মেয়েদের মতো। মানে তখন না আমার কাছে এটা ভীষণ একটা, হয় না, একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যাওয়া, এইগুলো খুব হয়েছে ছোটবেলায়। একটা ভয়ঙ্কর আইডেন্টিটি ক্রাইসিস। ভয়ঙ্কর মানে মানে আমি তখন একা, সারা পৃথিবীতে আমি মনে করতাম আমি একা। তার মানে তুমি ভাবো যে পৃথিবীটা এত বড় পৃথিবী, এত মানুষ, এই ব্রহ্মাণ্ডে যদি তুমি নিজেকে একা মনে করো, যে আমার মতো মনে হয় আমি একা, তাহলে কি হতে পারে? কোনো বন্ধু ছিল না? খুব কম, খুব কম বন্ধু ছিল। যেহেতু স্কুলে ভালো বন্ধু অনেকেই ছিল, তারপরে কিছু খুব ক্লোজ বন্ধুও হয়েছিল, তাদের সাথেও, তারাও কোথাও গিয়ে একটা সময় আমাকে বলতো যে, মানে আমার এমন ক্লোজ বন্ধুও ছিল যে যাকে দেখে আমি নিজের নারীত্বের স্বাদ পেয়েছি। তো সেও কোথাও গিয়ে একটা সময় সে বিদেশে চলে গেল, আলাদা হয়ে গেল। তো এই চ্যাপ্টারগুলো আমি আর খুলতে চাইছি না। সেটা তো ধরো অনেক পরে, স্কুল লেভেলেই, আচ্ছা স্কুল, তখন 7-8-এ পড়ি। আচ্ছা, তখন তো বয়স সন্ধি এসে গেছে, তখন তো শরীরের বাধা কেউ আটকাতে পারবে না, শরীরে চাহিদাগুলো তখন তো কেউ আটকাতে পারবে না। কোথায় কি আমাকে হিজড়ে বললো, কে মেয়ে বললো, কে ছেলে বললো, তাতে আমাকে কিছু আসে, শরীরের নিয়মে চলে, মনের নিয়মে চলে। তো সেই সময়ও আমি প্রথম যাকে ভালো লাগলো, যাকে দেখে আমার মনে হলো যে আমি তো মেয়েই, বড় হয়ে বোধহয় আমার এর সাথেই বিয়ে হবে, বড় হয়ে বোধহয় আমি ওকে বিয়ে করে ওদের বাড়িতে চলে যাব। তো সেও দেখতাম কোথাও আমাকে রাগাতে, এই চুপ কত, তুই গে। আমি না গে শব্দটা না প্রথমে বুঝতাম না, তখন আমি ক্লাস 7-এ পড়ি। গে শব্দটা মানে কি বললো, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি, গে ফে তো তখন অনেক উচ্চ লেভেলের ওয়ার্ড সেই সময়। আর ইন্টারনেট অত সহজে পাওয়া যায় না, তখন ইন্টারনেট ছিলই না, তখন তো ইন্টারনেট ছিলই না, ক্লাস 7-এ যখন পড়ি আমি। তো আমি বাড়ি থেকে ডিকশনারি খুলে বসলাম, ডিকশনারিতে দেখলাম গে মানে কি, গে মানে দেখলাম অনেক কিছু লেখা আছে। অক্সফোর্ড ডিকশনারিতে যেটা মিনিং ছিল গে মানে যে এফিমেনেট, সেই সময় আমি দেখলাম যে এফিমেনেট হচ্ছে আমার মতো মানুষদেরকে গে বলে। আর সেই সময় আনন্দবাজারেও আমি আবার একটা জিনিস পেয়েছিলাম, সমকামী শব্দটা, যে সমকামীরা কেমন হয়, সমকামী আন্দোলন। তখন আমি ঠিক রিয়েলাইজ করলাম যে আমার মতো মানুষদেরকে সমকামী বলে। তো এইগুলো হচ্ছে ছোটোবেলাকার পাওনা।
তখন আমার কিন্তু কেউ বন্ধু, কারণ তাদের কাছে তো কোথাও কলেজের কথা আমি তোমাকে বলি, কলেজে মেয়েদের কাছে বসতে যেতাম, মেয়েরা বলতো এই এটা তোর জায়গা না, যা ছেলেদের কাছে যা। আবার ছেলেদের কাছে বসতে যেতাম, ছেলেরা কারো এদিক থেকে হাত আসতো তো কারো ওদিক থেকে হাত আসতো। অসভ্যতা। হ্যাঁ, তো এইগুলো হয়েছে। এটা শুধু আমার না, এটা আমার মনে হয় আমার মতো প্রচুর যারা স্কুল কলেজ লেভেল পেরিয়ে এসেছে তাদের জীবনেও এই ঘটনাগুলোই ঘটেছে। পরিবারের সাপোর্ট কখনো পেয়েছো? পরিবারের বিষয়টা দেখো এমন একটা বিষয় না, পরিবার বলতে তো মা বাবা, আমি আমার স্টেপ ফাদারের কাছে বড় হয়েছি। আমি যখন খুব ছোট ছিলাম আমার মা আর আমার বাবা সেপারেট হয়ে গেছেন, আমার ভাই আছে। তো যখন আমার বাবা আমার সেপারেট হয় তখন আমি আমার ঠাকুমার কাছে বড় হয়েছি, যেহেতু সেপারেশন চলছিল ঠাকুমাদের কাছে বড় হয়েছি। তারপরে যখন আমি আমার মা আর যিনি আমার স্টেপ ফাদার যার কাছে আমি এখন এসেছি, তাদের কাছে বিষয়টা কিছু বলতো, দেখবে সাপ তার আয়তনে বেশি কিছু খেয়ে ফেললে না পারে, গিলতে না পারে ওগলাতে। কারণ আমি এটার তোমাকে কত কী করে বোঝাবো, মানে বুঝতেই পারছো, তুমি খুব ভালো মতো বুঝতে পারছো যে এই হচ্ছে পরিবারের অবস্থা। তাও কলেজ লেভেল পর্যন্ত, স্কুল লেভেল পর্যন্ত তারা ভেবেছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি মানে মাধ্যমিকের পরেই আমি গ্রুপ থিয়েটার আমার অভিনয় জীবনটাই শুরু হয়েছে বহরমপুরে বিখ্যাত একটা নাটকের দল সেই সময়, এখনও খুব ভালো, আমার জন্ম সেই দলেই, ঋত্বিক বলে একটা নাট্য সংস্থা আছে, সেই ঋত্বিকে আমার মানে আমার অভিনয়ের হাতে খড়ি। তো আমি অভিনয়টা যখন করতে ঢুকলাম মাধ্যমিকের পরে, আমার বাবা মা ভেবেছিল আমি বড় হয়ে ডাক্তার হব, আরও বেশি পড়াশোনা করব, কিন্তু আমার কোথাও গিয়ে ভালো লাগাটা ছিল ওইখানে। আমি মনে মনে স্বপ্ন দেখতাম যে আমি বড় অভিনেতা হব, বড় জায়গায় যাব, গাড়ি হবে, বাড়ি হবে, অভিনয় করেই সব হবে। আর মা বাবার স্বপ্ন দেখতে আমি বড় হয়ে, কারণ মাধ্যমিকের পরে আমি আবার পড়াশোনা করলাম, তখন আর্টস নিয়ে পড়াশোনা যে করলাম, তখন বাবা ধরে নিল যে আর তো ডাক্তার হওয়ার রাস্তা নেই, আর্টস নিয়ে, কারণ আর্টস নিয়ে পড়াশোনা যখন করছে তখন স্কুল টিচার হবে বা প্রফেসর হবে আমার মতো। যিনি আমার উনি কলেজের প্রফেসর ছিলেন। তো ওনাদের চিন্তাভাবনা ওনাদের মতো করে চলছে, আর আমার চিন্তাভাবনা আমার মতো করে চলছে। তো সাপোর্ট তারা কখনোই আমাকে এইভাবে সাপোর্ট করেনি যে তুমি শাড়ি পরো, চুড়ি পরো, বা মেয়েদের মতো সম্পূর্ণ তুমি সেই সময় তুমি মেয়ে হয়ে যাও। এখন আমার মেয়ে হয়ে যাওয়াটা না, আমি তো মেয়ে, আমার কোথাও গিয়ে কখন তুমি নিজেকে ভাবো, তুমি একটা মেয়ে হয়ে জন্মেছো, সিসজেন্ডার ওম্যান, তুমি জন্মগত নারী, আমি হয়ে ওঠা নারী। তোমার কি কখনো নিজেকে মনে হচ্ছে আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে? মনে তো হয়নি। ঠিক আমার ন্যাচুরালি আমারও মনে হচ্ছে এটাই তো আমি, এতে আলাদা কিছু নেই, এটাই তো আমি। কিন্তু সোসাইটি আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছে না তুমি ওইটা, তুমি ওইটা, তুমি ওইটা, তুমি এইটা নও। তো তবুও আমি, ঠিক আছে, একটা সময় মনে হতো যে বলছে, কিন্তু পরের ক্ষেত্রে অন্য সময় মানে ওর থেকে যখন একটু আমার মতো আরও সবাইকে পেলাম, এই আন্দোলনে যুক্ত হলো, তখন মনে হতো না বাবা যে যা বলছে বলুক, আমি একটা ভয়ঙ্কর মানসিক জোর দরকার না এই স্টেপটা নেওয়ার জন্য? ভয়ঙ্কর। মানে তুমি ভাবো পরিবারের বিরুদ্ধে যাচ্ছ, সোসাইটির বিরুদ্ধে যাচ্ছ, কাজের জায়গার বিরুদ্ধে যাচ্ছ, কাল তোমার কি হবে তুমি জানো না। এই কাল কেন, মানে এই মুহূর্তের পরের মুহূর্তে তোমার কি হবে তুমি জানো না। তুমি যদি এই যে ডিসিশনগুলো আমরা নিব, কারণ এটা তো বেঁচে থাকার লড়াই। ডিসিশন বলে এটা তো এমন নয় যে আমি যুদ্ধ করতে চলেছি, চলো রে রণসাজে সজ্জিত হয়ে চলো, তা তো নয়। এটা তো আমার জীবন, আমার জীবন যেভাবে চলবে, এ তো মূল মানে নদীর স্রোতকে বলে দিতে হয় যে তুমি এদিকে যাও, স্রোত তো নিজের রাস্তা নিজে খুঁজে নেয়। তা আমাদের জীবনটাও তো তাই, যে এটাই তো আমাদের জীবন। একটা সময় আমাদেরকে বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছিল, বাঁধ খুলে গেল কখন, যখন আমি আমার মতো আরও মানুষ পেলাম, স্রোত বাঁধ খুলে স্রোতের দিকে এগোতে থাকলাম যে আমি এটাই। এবার আমি নখ বড় করতে লাগলাম আরও বেশি করে। এবার কী হতো সেই সময় না, শাড়ি তো পরতে পারতাম না, সালোয়ার তো পরতে পারতাম না, সালোয়ারের কি পিস কিনে নিয়ে এসে শার্ট বানিয়ে পরতাম, দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না। তো আমি বলবো না, সেই সময় কোথাও গিয়ে যখন একটু বড় হয়েছি, স্কুল লেভেল, মাধ্যমিক লেভেল পেরিয়ে গেছি, যখন আমাদের ওই আরো সব বন্ধু বান্ধব হয়েছে, আরো সবার সাথে আলাপ হয়েছে, আমার মতো যারা আমার মা কোথাও গিয়ে মনে হয়তো বলে না যে মা সব জানে, ফিল করতে পারে। মা তুমি সবার চোখে ধুলো দিতে পারবে, মার চোখে ধুলো দিতে পারবে না। আর মা হচ্ছে এমন এটা যে মনেও নিতে পারে, আবার মেনে নিতে পারে, এরকম একটা ব্যাপার। হঠাৎ একদিন দেখছি আমার মা খুব সুন্দর একটা সালোয়ারের পিস কিনে নিয়ে এসেছে, এটা দিয়ে আমাকে শার্ট বানিয়ে দেবে বলে। আমি তখন ভাবলাম বাবা মা, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি সেই সময়। আস্তে আস্তে আমি তখন খুলতে লাগলাম আরও বেশি করে নিজেকে। এবার বন্ধুরা আমার বাড়িতে আসা যাওয়া শুরু করে দিল, আমাদের আন্দোলন শুরু হলো, আমি বহরমপুর থেকে কলকাতায় আসা শুরু করছি, আমাদের র্যালি, বিভিন্ন ধরনের র্যালি, সেই সময় সেমিনার, এনজিওতে যাওয়া, এইগুলো তখন আমাদের মধ্যেও চলছে, যে মানে সেই বলে না যে
তখন রক্ত টকবক রক্ত করে টকবক ফুটছে। করছে যে এই আমাদের এটা হতেই হবে, সমাজ বদলানোর একটা, যে আমি এটাই, আমাকে দেখেই তো আরো সবাই এগিয়ে আসবে, আমাকে দেখেই সমাজ ঠিক হবে, সমাজ আমাকে কি ঠিক করবে, আমাকে দেখে সমাজ ঠিক হবে। তো এই যে যখন চলছে তখন কেউ কোনো বাধা বা আটকাতে, এবং তার সাথে সাথেও চলছে, তখনও আমি ভাবিনি যে অদূর ভবিষ্যতে আরো অন্ধকারে অন্ধকার আছে, যেটা এখন ফিল করি। দেখো তুমি স্রোতে ভেসে যাচ্ছ, কিন্তু তোমাকে তো একটা সময় মোহনায় মিলতে হবে। সেখানে যদি সেই মোহনাতে যদি তুমি সমুদ্র তোমায় মেলার জন্য, তো তোমাকে তো একটা জায়গা, মানে তুমি সেখানে প্রতিষ্ঠা পেলে, সেটা তুমি কি করে পাবে? আমাদের মানব জন্মে তো একটাই হচ্ছে কর্মই ধর্ম, সেটা যে আমার নেই, সেটা তখন আমি বুঝতে গন্ডগোল হয়ে পারিনি, যাচ্ছে সেটা বুঝতে সেটা আমি পারো। বুঝতে পারিনি। মানে অ্যাকচুয়ালি তুমি যখন সুজয় ছিলে, তুমি যদি সুজয় হয়ে থাকতে তোমার কাজ নিয়ে ভাবতে হতো না, যেহেতু পড়াশোনায় ভালো ছিলে। ভালো ছিলাম, কিন্তু তোমার নিজের আইডেন্টিটিকে খুঁজে পেতে গিয়ে আজকে কাজ নিয়ে ভাবতে হচ্ছে। এবং সেই সময় শুধু পড়াশোনা নয়, আমি অভিনয় জগতে দাপিয়ে অভিনয় করেছি, বাংলাদেশ, নেপাল, এবং তুমি সুজয় বাংলাদেশে যদি নাটক, ডাকঘর নাটকের কথা বলে, বহরমপুর ঋত্বিকের ডাকঘর বিখ্যাত নাটক সেই সময়, বহরমপুরের মানে গোটা বহরমপুর ছাড়িয়ে বাংলাদেশে উষা গাঙ্গুলি, উষাদি পর্যন্ত আমাকে ডেকেছিলেন যে তুই বেটা আজা মেরে গ্রুপে, তুই মেরে গ্রুপে কাম কর। উনি জড়িয়ে ধরে কাঁদছেন আমাকে স্টেজে, বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে শো হওয়ার পরে উনি আমাকে উঠে এসে জড়িয়ে, বেটা তুনে কামাল কার দিয়া। তো এই দাপে অভিনয় করছি, তখন আমি ছেলে হিসেবে অভিনয় করছি। তারপরে যখন আমি হলো মাধ্যমিকে, তারপরেও আমার মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে গ্র্যাজুয়েশন চলছে, সেই সময় বহরমপুরে নাটক করছি। এখান তখন কি হতো, নাটকের দলগুলোতে কলকাতা থেকে বিভিন্ন মানুষ যেতেন মিউজিক কম্পোজের জন্য, কোরিওগ্রাফির জন্য। তো একজন ছিলেন গৌতম ঘোষ, ইনস্ট্রুমেন্টাল মিউজিক ডিপার্টমেন্টের রবীন্দ্র ভারতীর উনি হেড ছিলেন। গৌতম দা আমাকে বললো, তুই এত ভালো অভিনয় করিস, তুই অভিনয় নিয়ে পড়াশোনা কর। আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তাহলে ভালোই হলো। সেই সময় নাটক ডিপার্টমেন্টে পীযূষ বাবু ছিলেন, পীযূষ স্যার ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তখন উনি বলেন, আমি পীযূষকে বলে দেবো তোকে ভর্তি করে নেবে এই বছর থেকে, তুই তাহলে ওই গ্র্যাজুয়েশনের পরে একটা 2 বছরের ব্রিজ কোর্স করতে হয়, স্পেশাল অনার্স, তারপরে তুই এমএটা করতে পারবি, তুই কলকাতায় চলে আয়। আমি তখন বললাম, এই তো আমি মানে মানে আমি কলকাতা আসবো, এটা আমার কাছে বড় অভিনয়টা নিয়ে, মানে ওটা হচ্ছে আমার কাছে স্বপ্ন, যে আমি অভিনয় জগতে। আর সেই সময় 2011 সালে ঋতুপর্ণা ঘোষের আরেকটি প্রেমের গল্প, মানে সবকিছু তখন মনে হলো যেন একসঙ্গে ক্লিক করে আমি গেল। ভাবছি মানে এটাই মনে হয় খুলে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, এবার বোধহয় অভিনয় জগৎটা খুলে যাবে, এবার বোধহয় ঋতুদা যেটা করে যাচ্ছে আস্তে আস্তে তার পথ ধরে ধরে আরো অনেক কাজ শুরু হবে, আমি হয়তো অভিনয় জগতে জায়গা পাবো, আমাকে অভিনয়টাই করতে হবে, এবং অভিনয় জগতে আমি রোল মডেল তৈরি হবো, যে আমার মতো আরও সবাই অভিনয় জগতে আসতে চেষ্টা করবে, যে ট্রান্সটা অভিনয় করতে পারে। ট্রান্স মানে শুধুমাত্র ওই গালে ব্লাশার লাগিয়ে আর একটু ক্যারিকেচার করা, হিরোইনের গাল টিপে দেওয়া, হিরোর গাল টিপে দিয়ে ওই হাত পা বাঁকিয়ে চলে যাওয়া, সেটা নয়। ট্রান্সটা, একটা মেয়ে যদি, একজন মহিলা অভিনেত্রী তার জীবৎকালে অভিনয় জীবনে যত রকমের মহিলাদের শেড আছে, সেই শেডগুলো নিয়ে যদি কাজ করতে পারে, একটা পুরুষ অভিনেতা যদি তার পুরুষ জীবৎকালে পুরুষ অভিনেতা হিসেবে যতগুলো পুরুষের শেড আছে, সেটা ধর্ষক থেকে শুরু করে সাধু পুরুষ, তাহলে আমি একজন ট্রান্সফার, তো আমাদের ট্রান্সফার তো প্রত্যেকটা ট্রান্সফার জীবনে বিভিন্ন শেড, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ বাসন মাজে, কেউ রাস্তা ঝাড় দেয়, কেউ ডাক্তার, কেউ আমার মতো অভিনেত্রী, কেউ মেকআপ আর্টিস্ট। তো সেই শেডগুলোর চরিত্রগুলো নিশ্চয়ই আসবে, এটা আমি ভেবেছিলাম। তারপর যখন এখানে এলে, তুমি তো, আমরা দেখেছি যে তোমাকে রানী মাসি সেই চরিত্রে, তাই তো? হ্যাঁ, সেটাও ওটা সিরিয়ালে। কলকাতাতে আমার অভিনয় জীবন শুরু হয়নি, অভিনয় জীবন বহরমপুরে শুরু হয়েছে। আমি কলকাতাতে, মানে বলে না যে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে এলাম। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব, সেই সাথে সাথে আমাকে কলকাতাতে কাজও করতে হবে। বাড়িতে আমাকে কি বলতে হবে, আমি পড়তে যাচ্ছি। আর সেই সময় নান্দিকারের প্রত্যেক বছর দেখবে 2 মাসের 3 মাস করে ইয়ে হয়, একটা ওয়ার্কশপ হয় স্টুডেন্ট তৈরি। আমি ওয়ার্কশপে ভর্তি হলাম, সেখানেও আমি অভিনয় করতাম। পাশ থেকে বলতো, তুই আর কি অভিনয় করবি? আমি বলতাম, না আমি আর কি অভিনয় করবো, তাই তো, সত্যি তো, তুই তো ওই রকমই করবি। এবার একদিনকে একজন আমাকে ওখানে সবাইকে বললো, সবাই রাজার মতো হেঁটে যাও, দেখাতে হবে। এবার সবাই হাঁটছে, কেউ র্যাম্পে হাঁটছে, সবাই বলছে না না না। এবার আমি যে উঠে যাচ্ছি হাঁটবো বলে, তো পাশ থেকে বললো, তুই রাজার মতো কি হাঁটবি, তুই রানীর মতো হাঁটবি, বল। আমি না হেঁটে চলে গেলাম। যিনি টিচার ছিলেন, ঝুলন্দি ওনার নাম, উনি না বলছে আমার গা কাটা দিচ্ছে, মনে হলো যেন সত্যি রাজা হেঁটে গেল আমার সামনে দিয়ে। আমার তখন মনে হলো, তাহলে এখানেও আমার একটা কোথাও ক্লিক করলো যে আমি অভিনয়টা তাহলে পারবো, হয়তো জায়গা তৈরি হবে আস্তে আস্তে। কিন্তু সেখানেও দেখলাম না, যাকগে, ওটাও একটা চ্যাপ্টার বন্ধ হয়ে গেল। নান্দিকার ওয়ার্কশপ করলাম, তারপরে অন্য থিয়েটারে কাজ করতে করতে সেখানেও ক্যারেক্টার পেলাম, ক্যারিকেচার। নাটকটার নাম হচ্ছে তোমার চৈতালি রাতের স্বপ্ন, মিডসামার্স নাইট ড্রিম, আমরা সবাই জানি। সেখানে একটা চরিত্র আছে থিসবি বলে, সে একটা ওই আধো ছেলে আধো মেয়ে চরিত্র।
তখন দেখলাম যে আমাকে তারপরে আবার ভালো একটা একটা অন্য নাটক শুরু হলো, যেন ভালো ভালো পুরুষ চরিত্র আছে। তখনও তো আমি ছেলে, তাদের সমাজের চোখও ছেলে, তাদের চোখও ছেলে, তো আমাকে কোনো চরিত্র দেওয়া হলো না। আমাকে লাইব্রেরির বই গোছাতে দায়িত্ব দেওয়া হলো, সাংগঠনিক কাজ করতে হলো। আমি দেখলাম না, আমি তো অভিনয় করতে এসেছি, ওটা আমার হবে না। ওখান থেকে আমি আবার যোগাযোগ হলো আমার সাথে দেবেশ চট্টোপাধ্যায়। তার নাটকের ফ্যাতারুতে, সেখানেও কিছুদিন কাজ করলাম। ফ্যাতারুতে কাজ করতে করতে তখন আমার একটা সিনেমা এলো প্রথম, তখন ঋতুদা মারা গেছে, ঋতুপর্ণ ঘোষ। সেখানে সেই দিনই একজন ডিরেক্টরের সাথে আলাপ হলো, সে বললো দেখো আমি না তোমাদের নিয়ে সিনেমা বানাতে চাই, আমাদের নিয়ে আবার কি, আমাদের কি আলাদা কিছু যে তোমাদের আইসক্রিম বিরিয়ানি যে তোমাদের নিয়ে বানিয়ে দেখাবো, না মানে তোমাদের লড়াই, তোমাদের মতো মানুষদের নিয়ে। আল্লাহ হো, তাহলে খুব ভালো। তো একটা সিনেমা হলো যেটার নাম হচ্ছে তোমার, সিনেমাটার নাম হচ্ছে অচেনা বন্ধুত্ব, ইউটিউবে পাবে এখনও। ওটা আমার ফার্স্ট বেঙ্গলি ফিচার ফিল্ম। সেখানে কোথাও গিয়ে আমি একটা ট্রান্স চরিত্র পেলাম, কিন্তু ট্রান্স মানেও অর্ধেক অর্ধেক ট্রান্স, মানে এখন যে আমি সুজি সেটা না, তখনও আমি ওই সুজয়ই। তো সেই চরিত্র করলাম। যাই হোক, সিনেমাটা চললো, অনেকে দেখলো, অনেকেই খুব বাহবা জানালো, অনেকে বললো খুব। কিন্তু সেখানে গিয়ে যারা যারা বড় বড় স্টার কাজ করলো তারা একটা হাইপ পেলো, আমাকে কিন্তু কোনো ইয়েতেও ডাকা হতো না, মানে প্রেস কনফারেন্সেও ডাকা হতো না, জানি না কেন। ওটা গেল। সেটা করতে করতে তারপরে আমি আরেকটা নাটকের দলে জয়েন করলাম, যেটার নাম হচ্ছে পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিমেও নাটক করছি, যাত্রা অভিনয় করছি, অভিনয় করতে করতে একটা নাটক শুরু হলো। সেটা খুব বিখ্যাত নাটক, হাসুলিবাগের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেখানে একটা ভালো চরিত্রই আছে, নসুবালা, যেটা সবাই ধরে নিল যে সুজয়ই করবে। সবাই বলো এটা তো নসুবালা। তখন আমি বাংলাদেশের চট্টগ্রামে শো করতে গেছি, এখান থেকে শো ফোন করে সবাই বলছে তুমি ওখানে বসে আছো, এখানে তোমার জন্য একটা চরিত্র রাখা হয়েছে, তুমি রিহার্সাল শুরু হবে। আমি সবাই থেকে গেলো বাংলাদেশে, আর আমার কোনো কারণে সেদিন একটু আগে চলে আসতে হয়েছিল চট্টগ্রাম থেকে, তখন ডাকঘরে শো করতে গেছিলাম। ফিরে এসে আমি দেখলাম যে চরিত্রটা আমার জন্য কিছু রাখা হয়নি, চরিত্রটা করছে একটি ছেলেই, সেই ছেলেটিকে একটা পেমেন্টও করা হবে। আমি তো দলের ছেলে মেয়ে, আমাদেরকে পেমেন্ট করা হয় না। সেই ছেলেটি অভিনয় করবে নসিবালা চরিত্রটা, আর সেই ছেলেটি যখন করতে পারবে না কোনো একদিন কোনো এক শোয়ে, তখন আমাকে ওকে দেখে দেখে তুলে রাখতে হবে, আমি ওইটা করব। মানে আমার তখন মনে ক্লিক করলো, ভগবান আমার এই দুর্দিন এলো যে চরিত্রটার জন্য আমি এতদিন, আমাকে ভাবা হতো কোন চরিত্র দেবে, নাকি ইন্ডাস্ট্রির লোকেরা ভেবে পায় না যে আমাকে কোন চরিত্র দেওয়া হবে। সেই চরিত্র যখন এলো, সেটা কেউ একজন করবে, সেটাকে দেখে আমাকে তুলে রাখতে হবে, মানে যেটা ব্যাকআপ হিসেবে ইউজ করবে। হ্যাঁ, যেটার জন্য আমি, মানে আমাকে ওকে দেখাতো, বরং আমাকে দেখে তার তুলে রাখা দরকার সেই চরিত্রটা। তাকে দেখে আমি তুলে রাখবো, তার অভিনয় কৌশল, সে কিভাবে করছে, কি তার অভিনয় কিভাবে সে অভিনয় করছে, নিজেকে পোর্ট্রেট করছে, সেইটাকে আমি দেখে তুলে রাখবো। যখন সে পারবে না তখন আমি করব। আমি বুঝে গেলাম এই জগৎ আর আমার জন্য না। আমি সম্পূর্ণ চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে, আমাদের যে এলজিবিটি লড়াই, সেই লড়াইটা চলছিল। সেটাতে বিভিন্ন যেমন হয় লড়াই, যে আমাদের তখন লক্ষ্যই ছিল যে যেভাবেই হোক পাহাড় কেটে রাস্তা বানিয়ে রাস্তা মসৃণ করতেই হবে। তখনও 2000 ওই 14 সালে যে আমরা ট্রান্স হিসেবে যে কাগজে কলমে যেটা পেলাম, স্বীকৃতি পেলাম, তখনও আসেনি। তারপর কবে ভাবলে যে সুজয় থেকে সুজি হবে? আমি গোয়া চলে গেলাম। গোয়া যাওয়ার পর আমি দেখলাম যে সুজি হব না, আমি তো সুজি, মনে মনে তো সুজি। তখনও আমাকে সবাই সুজি সুজি বলেই ডাকে, জনসমক্ষে পাই না, সবার কাছে, মানে সবার নিজেকে একটা কাছে নতুন ভাবে তুলে ধরা। তখন আমি গোয়াতে গিয়ে আমার সেইটা প্রতিজ্ঞা করে ফেললাম যে আমি আর ওই থিয়েটার করব না। তারপরে যা হবে হবে। আমি সেই সময় থেকে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে চুল বড় করা। চুল কাটা বন্ধ করে দিলাম, চুল বড় করা শুরু করে দিলাম, যেটা আমি রিহার্সালে যেটা নাটকের সময় আমি ভাবতে পারি না। সকালবেলায় ঘরে বসে নেল পলিশ পরতে, বিকেলবেলায় রিহার্সালে যাওয়ার আগে নেল পলিশ তুলে চলে যেতাম। তো এইটা হচ্ছে আমার কাছে তখন হলো যে আমাকে আর চুল কাটতে হবে না, আমি এবার পুরোপুরি প্রজাপতি হব, আর শুঁয়োপোকা হয়ে থাকতে চাই না। তাতে আমার পেট চলুক চাই না চলুক, বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় দেখবে, আমি গোয়াতে ওদের সাথেই থাকবো, ওরা যা করে আমি ওদের সাথেই তাই করব, কিন্তু আমাকে এবার আমার মতো করে বাঁচতে হবে। তারপর 2-3 মাস গোয়া থাকার পরে আমি আবার দেখলাম যে না, ওই জায়গাটাও আমার না, কোথাও আমাকে অভিনয় জগৎ টানছে। তখন আমি কলকাতা ফিরে এসে তখন আবার একটা আমার এসভিএফের এসে আমার একটা কাজ এলো, সেটা হচ্ছে একটা ফিচার ফিল্ম এসভিএফের, মন জানে না। সেখানে আমি একটা নেগেটিভ চরিত্র, খুব বড় চরিত্র পেলে, ট্রান্স একদম। তারা আমাকে, যেটা আমি কোনোদিনও চাইনি, যে ক্যারিক্যাচার করব না, আমার কাছে ছিল যে ববি ডার্লিং যা করেছে আমি ববি ডার্লিংয়ের ওইটা ভাঙবো। তো বম্বেতে ববি ডার্লিং তুমি সবাই জানো, যে আমি ওই জায়গাটা যাব না, আমি আমার মতো করে ট্রান্স হিসেবে সিরিয়াস যা কিছু হবে সিরিয়াস চরিত্র করব। তো তখন আমি ফার্স্ট একটা সিরিয়াস চরিত্র পেলাম মন জানে নাতে, যেখানে ভিলেন।
তো এই সেখানে মিমি হিরোইন ছিল, ইয়াস হিরো। তো একটা গ্যাং ছিল ভিলেনের, সেই ভিলেনের গ্যাংয়ের আমিও একটা ভিলেন, এবং তারা খুব ভালো পেমেন্ট করেছে, কাজ সম্মানের সঙ্গে কাজ করেছি। আমাকে ওরা ওদের মতো করে, যেমন বম্বে প্রডিউসার এই ডিরেক্টর বম্বের ছিলেন, উনি খুব শাগুফতা রফিক, উনি মহেশ ভাটের স্ক্রিপ্ট হামারি আধুরি কাহানি স্ক্রিপ্ট রাইটার উনি অ্যাকচুয়ালি। তো উনি এটা ডিরেকশনটা দিয়েছিলেন। তো ওইটা আমার কাছে তখন একটা বড় মনে হলো, এই যে আমার দরজা বোধহয় খুললো। কোথাও একটা আশার আলো দেখতে পাচ্ছিলে? হ্যাঁ, মনে হলো এবার মনে হয় কারণ আমি তো সবার কাছে শুনেছি কোনো হাউসে যদি কেউ একটা কাজ করে সেই হাউসটিকে এদেরকে রেগুলার কাজ দেয়, এটা আমি শুনে এসেছি এতকাল। সবাই বলতো আমি তো ওই হাউসেই কাজ করি, ওখানে আমি প্রথমে ওদের জীবন কত বড় বড় ক্যামেরার সামনে বলতে শুনেছি। আমি তো অভিনয় কোনোদিনও করবো বলে আসিনি ইন্ডাস্ট্রিতে, ওই কাকু আমাকে দেখলো, এই হাউসের কাকু আমাকে দেখে একটা কাজ দিল, আমাকে এমন ভালো করলো, এমন ক্লিক করলো, আমি এখন ওই হাউস ছাড়তেই পারছি না, তারাও ছাড়ছে না, আমিও ছাড়তে পারছি না। আমি সেটাই ভেবেছিলাম যে এই হাউস বোধহয় আমাকে তারা ধরলো, আমাকে বোধহয় এবার আরো আমি কাজ আর ভাবতে হবে না, আমার কপাল খুললো। মিথ্যে কথা বলবো না, কোথাও না সোশ্যাল মিডিয়াটা আমার সাথে যোগাযোগ তাদের এই সোশ্যাল মিডিয়াতেই হয়েছে। তারাও আমাকে আবার বললো তুমি তো আমাদের এখানে কাজ করেছো, তো মন্টু পাইলটে তোমাকে তোমার মতো একটা চরিত্র আছে, ডিরেক্টর দেবালয়দা তোমার সাথে দেখা করতে চায়, দেবালয়দার সাথে একটু দেখা করো, তোমাকে দরকার। মন্টু পাইলটে আমি কাজ পেলাম, ফার্স্ট যেটা করলাম, ও হয়েও গেল, খুব লোকে খুব ভালোভাবে নিল, সুজিকে সবাই, সেখানে আমার নামও ছিল সুজি। গোয়া থেকে যখন ফিরে এলাম তখন আমি অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিলাম আমি সুজি। পার্ট 1টাও করলাম, সেখানেও সবাই খুব ভালোভাবেই নিল। তখন আমি না ভাবছি শুধু তো আমাকে এটা করলে হবে না, আমাকে তো রেগুলার কাজ করতে হবে, রেগুলার কাজ না করলে খাবো কি? আর সিরিয়ালটা হচ্ছে রেগুলারের জায়গা, মানে তোমার মন্টু পাইলট বলো বা সিনেমা বলো, এগুলো হচ্ছে বছরে একটা তুমি হায়দ্রাবাদি বিরিয়ানি খেলে, কিন্তু তোমাকে তো রেগুলার ডাল ভাত দরকার। একদম। এই ডাল ভাতের জন্য কি করতে হবে? মেগা সিরিয়াল করতে হবে। অভিনয়টা যেহেতু করে খাবো, ঠিক করে এসেছি, বাড়ির মুখে বলে এসেছি, বাড়িতে বলে এসেছি যে আমি অভিনয়টা করবো, ওটা করেই খাবো, তোমাদেরকে কিছু দেখতে হবে না, তোমাদের কিছু করতে হবে না। তো আমি ভীষণ প্যাক খেতাম, সেটা বহরমপুর থেকে আমি শুনতে পেতাম, ওই অমুকজনে এই বলেছে, ও তো ওখানে হিরো হতে গেছে, দেখা যাবে ও 2 বছর পর ঠিক ফিরে আসতে হবে, এখানেই আসতে হবে। আমি তো এখন না, ফিরে যাবো কেন? আমি তো অভিনয় হয়তো এই তো জায়গাগুলো খুলছে আস্তে আস্তে, নিশ্চয়ই আরও ভালো ভালো কাজ করবো। আর সত্যি বলতে তুমি বিশ্বাস করবে না, মন্টু পাইলটটা করার পর আমি সত্যি মানে এত মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, এত পরিচিতি পেয়েছি, তো আমার মনে হয়েছিল আরও রেগুলার আরও ভালো কিছু করছে। তো এবার সিরিয়ালের জন্য আমি অনেক জায়গাতে দৌড়াদৌড়ি শুরু করলাম, ছোটো ছোটো জুনিয়র আর্টিস্টের কাজ করেছি সেই সময়, 2 দিন 1 দিনের কাজ সিরিয়ালে। এবার যেই আমি চেঞ্জ করে ফেললাম, তখন সেই জায়গাগুলো থেকে বলা হলো, আচ্ছা তোমাকে না কি চরিত্র দেওয়া যায় বলো তো, তোমাকে তো কি চরিত্র দিতে গেলে ভাবতে হবে, তোমার মতো কিছু যদি চরিত্র কখনো আসে তোমাকে ডেকে নেব। আমি না, আমার মতো চরিত্র বলতে আমার মতো চরিত্রটা কি? আলাদা কিছু খাই না গায়ে মাখে না, তোমার মতো চরিত্র যদি কখনো কিছু আসে, সিনেমা হিরোইন যদি তোমাকে বানায়, মানে এইভাবে ডিরেক্টর আমাকে বলছে সামনে বসে, সেই ছেলেটি তো তোমার সাথে কাজ করে মজা পাবে না। আমি তখন মজা পাবে না। আমি তখন বললাম, আচ্ছা দাদা, হিরোরা কি মজা পেতে আসে না কাজ করতে আসে? না না, ব্যাপারটা বুঝতে পারছো না, শোনো, তুমি তো আলাদা, তোমাকে কি কাজ দেবো? তোমাকে তোমার মতো চরিত্র, আজ ঠিক আছে যাও। ফটো দিতে যেতাম, একবার ডান হাতে নিত বা হাতে ফেলে দিত, গেল। তো আমি থামবো না, কারণ আমি তখন জেদ ধরে নিলাম আমি সুজি হিসেবেই কাজ করব। এতদিন সুজয় হিসেবে কাজ করেছি, তাতে যে আমাকে সুজি হিসেবে কাজ দেবে সেই কাজটাই যেটাই হোক আমি সেটাই করব। তো এবার শুরু হতে হতে মন্টু পাইলট 2টা হয়ে যাওয়ার পরে একদিনকে হঠাৎ আমাকে একজন ফেসবুকে মেসেজ করলো, আমি না আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাদের এইসব পলিটিক্স, আপনাদের জীবনযাপন, এগুলো নিয়ে একটু, আপনাদের জীবনের ইতিহাস, আপনাদের জীবন কাহিনী, এগুলো শুনতে চাই, আমরা একটা কাজ করব। আমি তো ভালো করে প্রোফাইলটা দেখলাম ও একটা হাউসের ডিরেক্টর, আমাকে অভিনয়ের জন্যই হয়তো ডাকছে। আমি ফোন করলাম, উনি আমাকে তখন বললেন, না একটা ব্যাপার কী হয়েছে, 5টা মেয়েকে দিয়ে একটা গল্প শুরু হবে, সেই 5টা মেয়ে একটা হিজড়ে চরিত্র করবে, আপনারা আপনাদের মতো হিজড়েদের গল্প আমি একটু শুনতে চাই। আমি বললাম, আপনি কাকে ফোন করেছেন জানেন? বলছে না। বলছে, আপনি একজন অভিনেত্রীকে ফোন করেছেন, যে অভিনেত্রীটা লড়াই করছে যে এই অভিনয়গুলো করবে বলে, যে চরিত্রগুলো পাওয়ার জন্য লড়াই করে চলেছে সারা বাংলা জুড়ে, আপনি তাকে বলছেন যে 5টা মেয়ে অভিনয় করবে, আমি তাদেরকে গিয়ে তালিম দেবো। কি অদ্ভুত দাবি না? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? বলছেন, না না, অ্যাকচুয়ালি অভিনেত্রী তো দরকার, আপনি তো আপনি কি মনে করছেন অভিনেত্রী নাম না ট্রান্স? তাহলে আপনি কি মনে করেন যে যারা সোনাগাছি করে তারা শুধুমাত্র তাদেরকে নিয়ে রোলটা করানো হবে? তাহলে যখন অভিনেত্রীদের অভিনয়ের জায়গা আসে, সেক্স ওয়ার্কারের চরিত্র যখন আসে, তখন কি আপনারা সোনাগাছি থেকে হায়ার করেন? যখন নার্সের চরিত্র হয় তখন কি আপনারা হসপিটাল থেকে নার্স নিয়ে যান? তখন তো মহিলা অভিনেত্রীকে দিয়েই তো একটা মহিলা নার্সের চরিত্র করানো হয়। তাহলে একজন ট্রান্সজেন্ডারের চরিত্র যদি করানো হয়, তাহলে একজন ট্রান্সজেন্ডার অভিনেত্রীকেই নেওয়া হোক।
যখন সে আছে সমাজে, যখন ছিল না। আর তখন আমি একা না, আমার মতো আরো 2-3 জন বন্ধু, তারাও লড়াই করছে, তারাও ছোট ছোট কাজ করছে। তো যখন একটা সময় ছিল নারী অভিনেত্রী ছিল না বলে পুরুষ অভিনেতারা নারী অভিনয় করতো। আমি এটা চপলদার কাছে শুনেছি, চপলদা আমাকে বলতো যেদিন থেকে এই মেয়েরা এলো সেদিন থেকে আমার ভাত চলে গেল, আপনি করুন, আমি কোনো হেল্প করতে পারবো না, আমি কিন্তু কোর্টে যাবো। তখন না আপনি ভুল বুঝছেন, আসলে এইটা তো পাকা অভিনেত্রী না হলে কি করে হবে। আল্লাহ, আপনি কি দেখেছেন আমার অভিনয়? ট্রাই করেও তো দেখতে হ্যাঁ, কতটা ভালো আপনি আমাকে অডিশনে ডাকুন না, আমাদের মতো মানুষদেরকে আমি বলছি না আপনাকে যে আপনি আমাকে জোর করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিন, আপনি আমাদেরকে অডিশনে ডাকুন, যদি আমাদের যোগ্যতা থাকে তবে কাজ পাবো, নাহলে পাবো না। সত্যি সব জায়গাতেই যোগ্যতার পরিমাপ দিয়ে যেতে হয়, তো আমরাও যাব, কিন্তু তার আগেই আপনি কি করে আমাকে আমার একটা মাপকাঠি করে দিচ্ছেন যে আমি অভিনেত্রী নই, আমি ট্রান্সজেন্ডার, মানে অভিনয় করতে পারবো না। তখন তাকে দিয়ে করালে তো কাজটা অনেক ইজি হয়ে যাবে, সে লাইফটাকে ওইভাবে দেখেছে এবং আপনারা যেটা চাইছেন পোর্ট্রেট করতে আরো সুবিধা হবে, অভিনেত্রী যখন আছে। উনি তখন বললেন যে ঠিক আছে, আমি একটু আমাদের হাউসের সাথে কথা বলি। সেই সময় উনি মিথ্যে কথা বলে, আমাদের বিধানদা, ওনার নাম হচ্ছে বিধানদা, মানুষটা ভীষণ ভালো। উনি আমাকে ফিরকিতে প্রথম, আমার সাথে কোনো হাউসের যোগাযোগ হয়নি, কোনো এজেন্টের দরকার পড়েনি, কোনো অ্যাক্টিং স্কুলে আমাকে যেতে হয়নি। তো ওই বিধানদা আমাকে বলেন যে আপনারা একদিনকে তাহলে আপনারা কতজন আছেন, একদিন তাহলে আসুন, আমাদের হাউসে যিনি ম্যাডাম আছেন, আমাদের প্রডিউসার যিনি আছেন, উনি আপনাদের সাথে একটু কথা বলবেন। এই হলো আমার তখন সিরিয়ালে আসা। আমি তখন অ্যাক্রোপলিসে আমার ওই ফিরকি শুরু হবে, ওরা তখন আমাকে ডাকলো, তখন বললো জানো তো এরকম একটা গল্প, আমরা রিস্ক নিচ্ছি, তোমরা তো কেউ সিরিয়ালে কাজ করোনি, তবু আমরা রিস্ক নিচ্ছি। আর রিস্ক তো নিতেই হবে, সব প্রথমে যখন মেয়েরা কাজ করতে, আপনারা তো বলেন নতুন মুখ চাই, তাহলে তারা কি তৈরি হয়ে আসে? আর আমরা তো সবাই থিয়েটার থেকে আসা, আর যতজন আমরা গেছি সবাই অভিনয়ের সাথে যুক্ত, তখন সবাই অভিনয়, মানে দাপুটে অভিনেতা অভিনেত্রী, তাই না? মানে যে কটা ট্রান্স আমরা গেছি দেখা করতে, প্রত্যেকে অভিনেত্রী, অভিনয়টা করেই গেছি ওখানে। তো আপনার তো নতুন মুখ নিতে হচ্ছে না, সিরিয়ালে নতুন মুখ তো আপনারা খুঁজছেন, কিন্তু অভিনয়ের তো নতুন মুখ নয়। আর আমি তো করেছি, আমি সিনেমা করেছি, বন্টু পাইলট করেছি, ওয়েব সিরিজ করেছি, আমি শর্ট ফিল্ম করেছি, আমি এক জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, থিয়েটার 10টা বছর দাপটের সঙ্গে থিয়েটার করেছি। তো তখন উনি আমাকে ঠিক আছে চলো তাহলে তোমাদের দিয়েই শুরু হোক, কিন্তু আমি তখন বললাম এটা তোমাদের তাহলে ভালোই হলো, তোমরা এরপরে এটা আমাদের একটা ট্রায়াল যাচ্ছে, এটা ট্রায়াল দিয়ে দেখি, চ্যানেলও বলেছে যখন এটা হচ্ছে, তারপরে আস্তে আস্তে কাজ আরও বাড়বে, আশা করি তোমরা ভালো কাজ করলে তোমরা আরও অনেক আমাদের হাউসেই কাজ করবে। অভিনেতাদের না এই যে সিরিয়ালটা হচ্ছে অভিনেতাদের কাছে একটা সরকারি চাকরির মতো। সিরিয়াল তুমি যতই ইয়ে করো, ভালো লাগে না বলো, বা অভিনেতারা সিরিয়াল না করলে তাদের পেট চলবে, কারণ সিনেমা কটা হয়, খুব প্র্যাকটিক্যাল কথা এটা। সিরিয়াল করতেই হবে, সিরিয়াল না করলে অভিনয় জগতে তুমি থাকবে, আর তা নাহলে তোমাকে সাইডে একটা কোনো বিজনেস রাখতে হবে, ওই 5 বছরে একটা সিনেমা করতে হবে, আর না হলে সিনেমাতে তোমাকে ওই লেভেলের অভিনেত্রী হতে হবে যে তুমি 1 বছরে এমনই কামালে 10 বছর বসে খেলে। তো সিরিয়ালটা এবার আমি ধরে নিলাম সিরিয়ালের রাস্তা আমার খুলে গেল, একটা চ্যানেল, ভালো চ্যানেল। আবার সেই সময় কোভিডও চলে এলো, সিরিয়ালটা শুরু হতে হতে কোভিডও চলে এলো। সিরিয়ালটা হতে হতে কিছুদিন পরে আমাদের জানানো হলো যে সিরিয়ালটা চালানো যাবে না, চালানো যাচ্ছে না। আর সেই মুহূর্তে আমার পরিচয় হয়ে গেল সারা জায়গাতেই রানী মাসি। হ্যাঁ, তোমার তো মানে রীতিমতো একটা আইকনিক চরিত্র হয়ে গিয়েছিল সিরিয়ালের ক্ষেত্রে, মানে মুখে মুখে মানুষের কাছে নামটা ঘুরতো না, রানী মাসি। মানে বাজারে যেতাম রানী মাসি, রানী, কেউ আমাকে এখনও অনেকে মানুষ আমাকে রানী বলেই ডাকে, কেউ সুজি আর বলে না, মানে আমাকে আমার দমদমে যারা চেনে, খুব বয়স্ক যারা আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, তো রানী রানী বলেই ডাকতাম। আমি না ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিই যে আমি যেটা করছি আমার থেকে আরও অনেক মানুষ আছে যারা সেটাও পায় না। আমি খুব বিশ্বাস করি যে ভগবানকে আমি বারবার আমি প্রত্যেকটা মুহূর্তে আমি 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 যখন সকালবেলায় খাই, আমি বলি ভগবান তোমার জন্য আমি খাবারটা খেতে, এই খাবারটাও অনেকটা মানুষ পায়নি, সকালে উঠে আমি পেয়েছি। না, আমরা তো মাঝে মধ্যে ভুলে যাই ভগবানকে ধন্যবাদটা বলতে, চাই খালি, দরকার ধন্যবাদটা দেওয়াও খুব জরুরি। আমি মনে করি আমি লাকি, প্রথম কাজ চলছে, চলুক, আরও ভালো ভালো কাজ করব। চ্যানেল বলেছে, চ্যানেলের সার্ভে হয়েছে যে ট্রান্সদের গল্প লোকে ভালোবাসছে না, লোকে নাকি ওই প্রেম ভালোবাসায় দেখতে চায়। তাহলে চরিত্রটা এতটা সাকসেসফুল হলো কি করে? এটা তো তোমার প্রশ্ন, যেমন আমার কাছেও প্রশ্ন। এই প্রশ্নটা তো আমি আমার আমৃত্যু এই প্রশ্নটা আমার থেকে যাবে, এবং আমি এই প্রশ্ন করেওছি তাদেরকে। বলছে ওটা মানুষকে একটু ভালো লেগেছে, মানুষ ওই, তুমি বিশ্বাস করবে না, মানে ওই সিরিয়ালটা চলতে চলতে আমি না আমার অস্তিত্ব ভুলে গেছি। সুজি, রানী,
প্রত্যেকটা জায়গাতে রানী, লক্ষ্মী রানী পার্বতী, ওই রানীকে দেখলে লক্ষ্মী কোথায়, পার্বতী কোথায়, লক্ষ্মীকে দেখলে লক্ষ্মী, রানী কোথায়, পার্বতী কোথায়, পার্বতী লক্ষ্মী কোথায়, রানী কোথায়, মানে এই লক্ষ্মী রানী পার্বতী যেন মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সারা বাংলার লোকেদের মুখে একটাই কথা, লক্ষ্মী রানী পার্বতী, লক্ষ্মীকে দেখলে রানীর খোঁজ, রানীকে দেখলে লক্ষ্মীর খোঁজ, পার্বতীর খোঁজ। তো আমি ওই সময়টাতে পুরো আমি আমার নামটাই ভুলে গেছিলাম, যে আমি রানী নামে সারাদিন প্রত্যেকটা মানুষ ওকে রানী নামে চেনে। তারপরেও ওরা চ্যানেল বলতো না না, আমাকে প্রডিউসার ফোনে বলছে মন খারাপ করো না, একটা আমরা চেষ্টা করেছিলাম, হলো না, তোমরাও গল্পটা এগোনো গেল না, লোকে নিচ্ছে না, চ্যানেলে সার্ভে হয়েছে, অনেকে বলে যে এই আমাদের বাচ্চাদের সামনে টিভি খুলে বসতে পারি না, তারা হিজড়ে ওই সব দেখে, জিজ্ঞাসা করে হিজড়ে মানে কি। তাহলে আমি তখন তাকে বলবো, আচ্ছা তারা ওই শাশুড়ি বাড়ির কুটকাচালটা তারা দেখতে, সেই বাচ্চারা দেখে বলুন, তারা প্রশ্ন করে না? সেখানে তো শাশুড়ি বইয়ের যে কুটকাচালিগুলো হচ্ছে, মারামারি, মারদাঙ্গা, ডোমেস্টিক ভায়োলেন্স, সেগুলো খুব লোকে দেখতে ভালোবাসে, তাদের বাচ্চারাও পছন্দ করে। কিন্তু ওই তুমি জানো না সঙ্গীতা, অনেক বয়স্ক মানুষ আমাকে মেসেজ করেছে সেই সময়, এখনও করে, যে আমরা সিরিয়াল দেখতাম না, আমাদের মতো পুরুষ মানুষ অফিস থেকে এসে আমরা ওই সিরিয়ালটা দেখতে বসতাম। পুরুষ মানুষকে সিরিয়ালমুখী করেছিল কিছু একটা আলাদা তো ছিল, তাই না? আমরা তো এখন শুধু কুটকচালেই দেখি বাংলা সিরিয়ালে। কেননা ধরো এই যে দেখানো হচ্ছে হিরোর 4টে বিয়ে, তার বউ একবার মারা গেল আবার ফিরে এলো, মানে এই ধরনের সেটাই সিরিয়ালগুলো লোকে তো পছন্দ বেশি করে, চারিদিকে। দর্শক সেটাই পছন্দ করে, তা না হলে বছরের পর বছর সিরিয়ালগুলো চলছে কি করে? অ্যাওয়ার্ড শো হয়েছে, সেই সিরিয়ালের লিড মহিলা চরিত্র যেহেতু করেছে, একজন মহিলা যেহেতু ট্রান্স চরিত্র করেছে, তাকে সম্মাননা দেওয়া হলো। একটা কি সরকারিভাবে সিরিয়ালে বোধহয় একটা সিরিয়াল প্রত্যেক বছর দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমাদেরকে কোনো ইনভিটেশনও দেওয়া হয়নি এখনও পর্যন্ত। মানে এই ইন্ডাস্ট্রিতে না আমার মতো অভিনেতাদেরকে ওরা অভিনেতাই মনে করে না। তো এই হচ্ছে আমার অভিনয় জগতের জার্নি, যেটা আমি আজ এসে রিয়েলাইজ করেছি যে অভিনয় জগৎটা আমার মতো আমাদের জন্য নয়, বিশেষ করে কলকাতা ইন্ডাস্ট্রি। কিন্তু হাল ছেড়ে দিলে কি হবে? পেট তো মানবে না, পেট কি করে চলবে? বাবা মা যতদিন আছে ততদিন, তারপরে শোনো, এই হাল ছেড়ে দেওয়া, এইসব কথাগুলো না কিছু মনে করো না। একটি মেয়ে রাস্তায় পড়ে গেলে 10টা ছেলে হাত বাড়িয়ে দেয়, একটা ছেলে রাস্তায় পড়ে গেলে আরও 10টা মানুষ পাশে আসে। আমরা পড়ে গেলে কেউ ঘুরেও তাকাবে না, যতদিন বাবা মা বেঁচে আছে বাবা মাই দেখবে। এটা আমি আমার নিজের ব্যক্তিগত বলছি। ইন্ডাস্ট্রিতে একটা মেয়ে কাজ চলে গেলে আরও কোনো মেয়েকে তুমি বলতে শুনেছো যে আমি 10 বছর ঘরে বসে আছি, কাজ পাচ্ছি না? কিছু না কিছু তোর কাজ তার পাই, একদিনের হলেও করে। কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে সেই সম্মানটা দেওয়াই হয় না। আমরা অভিনেতা নই। অভিনেতা যদি হতাম তাহলে কাজ পেতাম তো, কিছু না কিছু তো কাজ। হ্যাঁ, অনেকে এখন বলবে যে আমরাও তো কাজ পাচ্ছি না, অনেক কাজ কমে গেছে, হয়তো তাহলে হয়তো নেই কাজ। এখন তাহলে নিজেকে এটাই বোঝাচ্ছ? দেখো, তারপরেও না আমি তোমাকে একটা গল্প বলি। ইন্ডাস্ট্রির খুব বড় মাথা, যার কথাতেই ইন্ডাস্ট্রি যার আঙ্গুলি হেলনে চলে, তার কাছে গেলাম যে দাদা আমরা কি অভিনয় করে খেতে পাবো না, আমাদেরকে কি সেই জায়গাটা দেওয়া হবে না? না না, কেন দেওয়া হবে না, তোরা তো ভালো কাজ করেছিস, তোরা এই করেছিস সব হবে। তখন তিনি একজন খুব নামকরা প্রডিউসারের কাছে পাঠালেন, মহিলা প্রডিউসার এবং স্ক্রিপ্ট রাইটার। পৃথিবীর কোথাও শুনেছো যে আচ্ছা অভিনয় করতে গেলে কী করতে হয়? অভিনয় যদি ধরো তুমি অভিনয় করবো মনে করলে, হাউসে গিয়ে তোমাকে কোথায় যেতে হয়? আগে অডিশন দিতে হয়। অবশ্যই। তো তুমি এটা কোথাও শুনেছো যে কোথাও গিয়ে দরখাস্ত জমা দিয়ে আসতে হয়, আমি খেতে পাই না, আমার অসুস্থ, আমার এই আছে, আমার সেই আছে, আমাকে কাজ দেওয়া হোক? আমাকে একটা দরখাস্ত দিয়ে আসা হয়েছিল সেই ওনার অফিস, সল্টলেকের অফিসে। সেই অফিসে গিয়ে আমাকে দরখাস্ত দিয়ে এসেছিলাম, আমি খেতে পাই না, আমি সুজি, আমি এতদিন কাজ করেছি, আমাকে কাজ চাই, এই দিন সেই দিন। তারপর তার হাউসে একটা কাজ শুরু হলো, সিরিয়ালটার নাম হচ্ছে এক্কা দোক্কা। সেখানে আমাকে একটা মহিলা চরিত্র দেওয়া হলো, সেটাও আমার একটা পালক, আমার একটা অ্যাচিভমেন্ট হলো। হ্যাঁ, যে আমি একটা মহিলা চরিত্র, সেখানে আমার ট্রান্স চরিত্র না, একটা মহিলা নার্সের চরিত্র দেওয়া হলো, নেগেটিভ যাই হোক, কিন্তু মহিলা চরিত্র। তুমি বিশ্বাস করবে না, 10 দিন কাজ করে যে পেমেন্ট আমাকে দেওয়া হয়েছিল সেটা একটা জুনিয়র আর্টিস্টের পার ডে হিসেবে। তুমি কাজ শুরু করার আগে পেমেন্ট নিয়ে কোনো কথা হয়নি তোমার সাথে? আমি যে ওই যে একজনের হাত ধরে গেছি, তার আমি শোনো, একটা অত বড় হাউস, একজন যিনি ইন্ডাস্ট্রির মাথা বসে, যিনি আমাকে পাঠাচ্ছেন যার কাছে, তা এবার কি আমার সাথে তো ওনার ডিরেক্ট কোনো কথা হয়নি, ওনারা আমাকে কখনো বলেননি যে তোমার পেমেন্ট কি চাও বলো বা কিছু। আমি তখন ধরেই নিলাম, আমাকে শুধু জিজ্ঞাসা করেছিলেন তুমি পার ডে কত, লাস্ট যে কাজ করেছো পার ডে কত পেয়েছো? তখন আমি বললাম যে পার ডে আমি এটা পেয়েছি, লাস্ট যে কাজটা করেছি। যখন আমাকে তারপরে সিরিয়ালটা হয়ে গেল, তিনি খুব বড় বড় করে পেপারে লিখে দিলেন, এই ইন্ডাস্ট্রিতে যোগ্যতা থাকলে লিঙ্গ দেখা হয় না, আমার এখানে সবাই কাজ পেতে পারে। তাহলে আমার হয়তো যোগ্যতা নেই,
ওই একটাই কাজ উনি দিলেন। তারপর কারো কাছ থেকে কোনো ডাক আসেনি? তারপর মন্টু পাইলট 2টা হলো, সেখানেও কোনো সাকসেস। এই যে মন্টু পাইলট 2টা, অত বড় একটা মন্টু পাইলট 2 সারা ভারতবর্ষের লোকে দেখেছে। আমাকে অস্ট্রেলিয়া থেকে মেসেজ করে লোকে বলেছে, তুমি বিশ্বাস করবে না সঙ্গীতা, আমি 2-3 মাস আমি ব্যাঙ্গালোরে ছিলাম। সিরিয়াল একটা এমন মাধ্যম, ওয়েব সিরিজ একটা এমন মাধ্যম। আমি ব্যাঙ্গালোরে একটা শপিং মলে ঢুকছি, সেখানে একজন বলছে আপনাকে মন্টু পাইলটে দেখেছি, একটা সেলফি দেবেন। ঠিক তার কিছুদিন পরে আর একটা জায়গাতে আমি একটা রাস্তাতে হেঁটে যাচ্ছি, কোনো একটা আমি উবার ধরবো বলে দাঁড়িয়ে আছি, চলন্ত বাস থেকে দুজন মহিলা নেমে গেলেন, বলে আমি একটু দূরে যেতাম, আমি যেতাম করমঙ্গলাতে, আমি মারাথালিতে নেমে গেলাম আপনাকে দেখে, আপনাকে আমি চিনেই ফেলেছি, দেখে আমি চিনতে পেরেছি, একটা সেলফি দিন, আপনি ফিরকি রানীমাসি ছিলেন না? তাহলে অনেক কিছু না পাওয়ার মধ্যে এগুলো হয়তো পাওয়া, তাই না? তবু আমি মনে করি এই পাওয়াগুলো না, পেট বড় বালায়। পেট তো মানবে না কতদিন, কাজ তো করে যেতে হবে। আর সত্যি কথা বলতে পেট তো আছেই, শিল্পী শিল্পসত্তা এক জায়গাতে কাজে, সেই কাজই যদি না থাকলেও আমি ওই এক শিল্পী নাম নিয়ে আমি কি ওই নামেই পদ্মপুকুর ঘটি ডোবে না। লোকে মনে করে সুজি বিরাট সেলিব্রিটি, কিন্তু এই যে মন্টু পাইলট, সেটাও তো একটা বড় মাইলেজ দিয়েছে আমাকে, কিন্তু তাদের কোনো সাকসেস পার্টি হয়েছে বা কিছু কোনোদিন কোথাও আমার কোনো ডাকেনি, কোনোদিনও ডাকেও না। এগুলো নিয়ে কোনোদিন কথা বলনি তাদের সাথে? আমার না এই দিক থেকে একটা ইয়ে আছে যে যেখানে আমি সম্মান পাই না সেখানে আমি আর ঘাটাই না। কখনো মনে হয়নি যে সম্মানটা আদায় করে নেব? সেই চেষ্টা তো এখনও করে যাচ্ছি সম্মানের সঙ্গে। ওই যে বললাম যে জোর করে, তুমি ধরো আমাকে, তুমি তোমার পার্টিতে আমাকে ডাকলে না, আমি তোমাকে বলবো সঙ্গীতা তোমার পার্টিতে আমাকে কেন ডাকলে না, তোমার হাউসে আমি এত বড় কাজ করলাম, তুমি আমাকে, এটা সম্মানের আদায়, সম্মান আদায়। এই নীরব থাকাটাই হচ্ছে আরো বেশি সম্মানের। তুমি তো অভিনয়ের সঙ্গে সঙ্গে মডেলিংটাও করেছো, সেখানে কিরকম দেখলে? মডেলিংটা ব্যাপারটা কি বলতো, এটা সবার জীবন দেখবে শুরু হয় মডেলিং দিয়ে, তারপরে আসে অভিনয়ে। আমার শুরু হয়েছে অভিনয় দিয়ে, তারপরে এসেছি মডেলিংয়ে। মডেলিং জগৎটাতে খুব একটা বেশি না, এমনিতেই তো কলকাতাতে তো মডেলদের কাজ খুব কম, খুব কম কাজই করেছি যেটুকু করেছি। কিন্তু কয়েকটা র্যাম্প শো করেছি যেগুলোতে, সেগুলো না হট কেকের মতো বাজারে বিক্রি হয়েছি। এখন দেখবে না বাজারে একটা জিনিস হয়েছে, ট্রান্সদেরকে নিয়ে কিছু একটা করতে পারলে না আমি একটু সমাজে, আমি একটু সোশ্যাল ওয়ার্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো। তো সেরকম হয়েছিল যে বিভিন্ন র্যাম্পে গেছি, হয়তো খুব সুন্দর সুন্দর জায়গা দিয়েছে, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ এসে বাহবা জানিয়েছে, খুব ভালো খুব ভালো, 2-4টে ফটোশ্যুট করেছি, কিন্তু রেগুলার কোথায়, পেমেন্ট কোথায় সেরকম, মানে সেখানে পেমেন্ট নিয়ে সমস্যা হয়? কমার্শিয়ালি কোনো কাজ হয়নি। এত হোর্ডিং শ্যুট হয় পুজোর সময়, তো সব থেকে বেশি হোর্ডিং শ্যুট হয় শাড়ির। 10টা ধরো শাড়ি শ্যুটের মধ্যে 5টা ফিমেল মডেল আছে শাড়ি পরে, তার মধ্যে একটা কোনো ট্রান্স মডেলকে যদি শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, সেই ফটো, সেই ব্যানারে বা হোর্ডিংয়ে কি কেউ কাপড় তুলে দেখতে যাবে সে ট্রান্স না ওমেন? শাড়িটাই তো কোনো মূল বিষয়। তো সেই কাজটা কি দেওয়া যায় না ট্রান্সদেরকে? আমি আমার কথা ছেড়ে দিলাম, আমার থেকে আরও সুন্দরী সুন্দরী ট্রান্স আছে, অনেক সুন্দরী, তারা সত্যি মডেলিংটাই করতে চায়, তাদেরকেও তো সেই কাজটা দেওয়া যায়। আমার মনে হয় এটা আমার ভুল হতে পারে, এই জগৎটা আমাদেরকে ওরা মনে করে না যে ওরা মনে করে আমরা ওই একটাই ক্যাটাগরি, ট্রান্স ক্যাটাগরি মানে হচ্ছে ওই একটাই ক্যাটাগরি, অভিনয় বা মডেলিং এগুলো আমাদের কাজ নয়। আমাদেরকে শুধু ওই জায়গাগুলোতে পোর্ট্রেট করে নিজেদেরকে একটা সৃজনশীল একটা সমাজকর্মী হিসেবে একটা জায়গা তৈরি করে নিতে পারা যায়, এটা ওরা মনে করে হয়তো। কখনো ভেবেছো প্রফেশন চেঞ্জ করার ব্যাপারে? হ্যাঁ, সেটাও ভেবেছি। এই যে এই তো আমি 2 বছর, এই 2 মাস আমি ব্যাঙ্গালোরে ছিলাম, একটা ট্রেনিং করছিলাম, একটা কর্পোরেট ট্রেনিং। বিশ্বাস করবে না সঙ্গীতা, কর্পোরেটের ট্রান্সদের এত সম্মান আমি ব্যাঙ্গালোরে না গেলে বুঝতে পারতাম না। আমি এখন ভাবি ভগবান, এই রাস্তাটা আমি আগে কেন দেখিনি। ওখানে তো ব্যাঙ্গালোর শুধু না, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, গুড়গাঁও, নয়ডা, এগুলোতে প্রাইড ইনক্লুশন চলছে। যত ট্রান্সরা, মানে বলতে গেলে তোমাকে বাড়ি থেকে নিয়ে এসে চাকরি দেবে যদি তোমার যোগ্যতা থাকে। তো ওখানে একটা এনজিও আছে, সেই এনজিওটা প্রত্যেক 2 মাসে ট্রান্স বলো বা এলজিবিটি কমিউনিটির মানুষদেরকে বলো ট্রেনিং দেয়, কর্পোরেট ট্রেনিং। তো তারা শুনে বলছে যে আপনি এতটা লড়াই করে এসে এখন কেন সুইচ করছেন, আপনি তো অভিনয় করতে আপনার, তারা সঙ্গে সঙ্গে সব ইউটিউব খুলে নিয়েছে, এসে বসে বসে ওখানে বসেই তারা গুগল সার্চ করেছে, ফেসবুক সার্চ, বলছে আপনি তো ওয়েস্ট বেঙ্গলের সেলিব্রিটি, আপনি কেন এখানে আসছেন কর্পোরেট জব করতে? আলাম পেটের দায়, বড় দায় এটা। হ্যাঁ। নেটফ্লিক্স দেখতে বসলে আমার মনে হয় এই সেই চরিত্রটা কি সুন্দর একটা চরিত্র, আমি যদি কাজ পেতাম।
আমি যদি কখন যখন দেখি সিরিয়ালে জি এই ছেলে মেয়েগুলো রেগুলার কাজ করছে, তো আজকের দিনে জিজ্ঞাসা করা হয় যে আপনার ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স আছে তবেই আপনাকে অডিশন সিরিয়ালের জন্য ভাবা যাবে। এটা কিন্তু আস্তে আস্তে একটা অদ্ভুত জায়গা তৈরি হচ্ছে, তারা অভিনয় জানুক আর না জানুক ফলোয়ারের উপর ভিত্তি করে কিন্তু অভিনেতা অভিনেত্রী বাছা হচ্ছে এখন। হয়তো আমি মনে হয় ভুল রাস্তা, আমার অভিনয় জগৎটা আমার প্রথমে ভাবা উচিত ছিল, অভিনয় জগতে আসাটা ঠিক হয়নি। আমি ব্যাঙ্গালোরে যখন আছি, এখন ব্যাঙ্গালোরে আমি আমার রুম নেওয়া আছে, আমি যাওয়া আসা করছি কিছুদিন, আমার ইন্টারভিউগুলো চলবে। আমি নিজেকে একটু এক্সপ্লোর করতে ভালোবাসি, আমি না এক জায়গায় বসে থাকতে ভালোবাসি না, মানে একটা জায়গাতে অভিনয় জগৎটা কি এক জায়গায় থাকা যায়। আমি জানো তো শুধু অভিনয় না, আমি বহু কাজ করেছি, তোমাকে আমি কি বলবো, আমি নাটক করেছি, আমি গত বছর 1 বছর আমি যাত্রা করেছি, যাত্রাতে কি সম্মান পেয়েছি সঙ্গীতা তোমাকে বলে বোঝাতে পারবো না। এই মানুষগুলোই তো সিরিয়াল দেখেছিল, এই যারা প্রডিউসার এই ডিরেক্টর চ্যানেলগুলো বলছে যে লোক দেখে না, গ্রামের লোকরা পছন্দ করে না, শহরের কিছু গুটি কয়েক লোক তোমাদেরকে পছন্দ করেছে। আমি গোটা মেদিনীপুর গত বছর যাত্রা করেছি, আমার যাত্রার দলের যে মালিক থেকে শুরু করে ওখানকার লোকেরা প্রত্যেকে আমাকে এত ভালোবাসা দিয়েছে তোমাকে বোঝাতে পারবো না। এই বছর আমি যাত্রা করছি না, যারা যাত্রা করছে তারা বলছে সুজিদি তোমাকে প্রত্যেকটা দলে খুঁজছে, জানো তো, যেখানে যাই জিজ্ঞাসা করে সুজি ভূমি কোন দলে আছে। গ্রামের মানুষরা না সাধারণত অতটা কমপ্লিকেটেড নয় সবসময়। না, তারা ভালো জিনিসের ভালো দাম দিতে জানে, কদরটা জানে। শহরের মানুষেরা না, আমি একে ভালো বলবো না আমার ইগোতে লাগবে, ওকে আমি খারাপ বলবো না ওর সাথে আমার বন্ধুত্ব চলে যাবে। গ্রামের মানুষ ভালোকে ভালো খারাপকে ভালো বলতে জানে। 15টা বছর তুমি এই যে অভিনয় করছো এবং তার মধ্যে অনেক দিন টলিউডে, কাস্টিং কাউচ, এটা কি সত্যি কথা? সঙ্গীতা, আমি একটা কথা বলি, কাস্টিং কাউচ বিষয়টাই না আমার শুনতে সোনার পাথর বাটি মনে হয়। এই কাস্টিং কাউচ যদি সত্যি হয়ে থাকে, আমাদেরকেও তো প্রচুর মানুষ চায়, আমাদের মতো মানুষকে কোথাও তো কেউ কখনো কোথাও কিছু জোর করেনি, কোথাও তো জোর করা হয় না। তুমি তো জেনে দেখো, এইগুলো না, এইসব মিটু হিটু সিটু এসব খুব আওয়াজ উঠেছিল না, আমি এগুলো বিশ্বাস করি না গো। সে জানি আমি এখানে কাজ করতে যাচ্ছি, এটা এন্টারটেনমেন্ট জগৎ। তুমি দেখবে প্রচুর মেয়ে আছে একটা শাড়ি পরে আসে, শপিং মল কিনে নিয়ে বাড়ি যায়, তারা কাস্টিং কাউচের শিকার। একটা সিরিয়াল করেই তারা হয়ে গেল এত কিছু, গাড়ি, একটা সিরিয়াল করে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট। তোমার অভিজ্ঞতা তাই বলে, তাই তো? চোখের সামনে দেখা, অভিজ্ঞতা তো আছে, চোখের সামনে দেখা। এবার তার মধ্যে কিছু সবাই আমি বলছি, কিছু মানুষ আছে যারা সেইটা ওই লড়াইটা লড়তে পারে না, তারা ছিটকে যায়। আমি বলবো না যে তারা, আবার যারা লড়াইটা লড়ে বলবো তাদেরও একটা বড় লড়াই, টিকে থাকার লড়াই। তুমি যদি ওই রাস্তাটা খুলে দাও, আমি কেন সেই রাস্তাতে হাঁটবো না? আমি হাঁটবো, কারণ আমাকে তো বাঁচতে হবে, ওই কম্পিটিশনে তো আমাকেও টিকে থাকতে হবে। এই জগতে পেটের জন্য কিচ্ছু ভুল না, কিচ্ছু খারাপ না, পেট বড় বালায়, কারো ক্ষতি না করলেই হলো। আমার পেট বাঁচাতে গিয়ে যদি তোমার ক্ষতি হয় সেটা বলবো ঠিক না। সবেতেই ভাই গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি দাও আমি দিচ্ছি, তুমি যদি দাও তবে আমি তোমাকে দেব। তো সব জায়গাতেই আছে, সব জায়গাতেই আছে, কোথায় নেই? আমাদের তো সেই রাস্তাটাও নেই। তুমি এমনভাবে বলছো, এতটা সিরিয়াস টপিক, মানে তোমার হাসি দেখে আমার হাসি চলে এলো মুখে, কিন্তু বড্ড ভাবার মতো একটা বিষয়। আমরা কিন্তু অনেক মানুষের রাতের ঘুম কেড়ে নিই। তোমাকে যদি আমার ইনবক্স খুলে দেখায়, তোমার চক্ষু ছানা বড়া হয়ে যাবে। সেই মানুষগুলো যখন বলি দাদা আমাকে একটা কাজ দিন আপনার হাউসে, এখানকার ডিরেক্টর প্রডিউসারদের তো আমার কথা বলার সময় না, অনেকে এমন প্রডিউসার আছে, আমি তাকে প্রথমে আমাকে বললো তুমি ফটো পাঠাও তোমার কি, তখন রিসেন্ট ওই সিরিয়ালটা শেষ হয়েছে, তার কিছুদিন পরে দেখছি আমাকে ব্লক করে দিয়েছে, মানে তাদের কথা বলারও সময় নেই। বম্বে, এখন আমি জানি না মুম্বাইটা কেমন, যেটা জানি না সেটা বলে লাভ নেই, যাওয়া আসা শুরু হয়েছে কেবল। কিন্তু কিছু কিছু প্রডিউসারের সাথে আমার আলাপ হচ্ছে, তাদের কাছে আমি নেগেটিভ কিছু পাইনি, পজিটিভ ভাইবসই পেয়েছি। দেখা যাক, সেখানে একটা জার্নি আবার শুরু হবে। ওখানে যাওয়ার পর বুঝতে পারবে যে ওখানে যাওয়ার পর জার্নিটা হ্যাঁ, কতটা সহজ বা কিছুটা কতটা কিছুটা কঠিন। আজ করেছি কিছুটা। দেখো তবে আমারও এটা মনে হয়েছে, ট্রান্স মানুষদের, আমার মতো মানুষদের সবাই মুখেই বলে তুমি খুব ভালো, তোমাদের নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই, তুমি তোমার মতো বাঁচো, তুমি তো ঠিকই করছো। একজন মহিলা একদিনকে বলছে, এক জায়গাতে
আমরা খুব সবাই মিলে আছি, খুব খুব বলছে না তোমার, সে কিন্তু খুব মানে উচ্চ জায়গাতে রয়েছে সমাজে, না তোমাদের লড়াইটা অন্যরকম, তোমাদেরকে এভাবেই বাঁচতে হবে, তোমরা যেমন আছো সেরকমই থাকবে, তোমরা এইভাবেই চলো। আলাম সব তো ঠিক আছে, বলছে তোমরা নিজেকে আলাদা কেন ভাবো? আলাম আমরা আলাদা ভাবি না, সমাজ আমাদের, বলছে কেন সমাজের কথা ভাববে তোমরা? আচ্ছা তোমরা দিদি আপনার ছেলের বউ বানাবেন আমার মতো কোনো ট্রান্সকে? না সেটা কি করে হয়, না না এটা বিষয়টা একটু অন্যরকম। ওই যে বললাম সবাই এখনো সেই জায়গাটা তৈরি হয়নি। প্রথমেই তো প্রথমে আগে বলতো তোমার মতো মানুষকে কি চরিত্র দেবো আগে ভাবতে হবে, আর এখন যখন সমস্ত ভাবনা ভাবিয়ে দেওয়া হচ্ছে তখন আর কারো কোনো না 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 প্রডিউসার চায় না, ডিরেক্টর চায় না, চ্যানেল চায় না, হাউস চায় না, তোমার মতো এখনো চরিত্র আসেনি। স্ক্রিপ্ট রাইটার বলে আমি তো স্টোরি লিখে দিয়েছিলাম ওখানটা এডিট হয়ে গেছে, ডিরেক্টর বলে আমি তো এরকম চরিত্র না পাইনি, আমি তোমাকে কোথায় রেফার করবো, হাউস বলে এরকম কোনো গল্পই আসে না, আবার চ্যানেল চায় না, চ্যানেল বলে দর্শক দেখে না, কিন্তু দর্শক সব দেখে। তা নাহলে তুমি আজকের দিনে দেখো যত ট্রান্স সোশ্যাল মিডিয়াতে, মানুষই দেবতা করে, মানুষই বিসর্জন দেয়, মানুষই শেষ কথা। আমি আজকের দিনে দাঁড়িয়ে আজকে এই যে তোমার তালি সিনেমাটা সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি হাইপ পেয়েছে, ওটা তো ওটিটিতেই হয়েছে, সুস্মিতা সেন। হ্যাঁ, তো মানুষই তো দেখছে। তো প্রত্যেকটা এই যে আমি এখনো আমি রানীমাসি হয়ে বেঁচে আছি প্রত্যেকটা মানুষের কাছে, কবে শেষ হয়ে গেছে? তা মানুষ চায় না, কে বললো চায় না? এরা, কারণ কোথাও গিয়ে ওদের মেন্টালিটিতে ম্যাচ করে না, নাকি কোথাও ওদের সওদা হয় না, ডিল ডিল হয় না, সেটাতে হয়তো বাধা পড়ে যায়, নাকি কোথাও অন্য কোনো অঙ্ক আছে, আমি এই অঙ্ক এখনো মেলাতে পারি না। এবার আমরা ভালোবাসার কথায় আসি। তুমি কোন ভালোবাসার কথা বলছো? তুমি জানো আমি কোন ভালোবাসার কথা বলছি। না না ভালোবাসা দেখো, আমরা না ভালোবাসার কাঙাল, সেটা যে কোনো রকমের ভালোবাসা, সেটা মায়ের ভালোবাসা বলো, বাবার ভালোবাসা বলো, বন্ধুত্বের ভালোবাসা বলো, বা প্রেমিকের ভালোবাসা বলো, তো যখন যাকে পাই ওই লতানো গাছের মতো জড়িয়ে ধরি। জীবনে প্রচুর ভালোবাসা আসে, কিন্তু কেউ টেকে না বলে লোকে ভাবে যে ট্রান্সরা তো ভীষণ উচ্ছৃঙ্খল, কিন্তু তাদের কথাটা তো কেউ ভাবে না। প্রথম জীবনে কোনো মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম জীবনে না একটা পুরুষ থাকেই, তাকে দেখেই সে স্বপ্ন দেখে যে এই আমার স্বপ্নের পুরুষ, একে আমি বিয়ে করবো। তো সেই মানুষটাকে যখন জড়িয়ে ধরে যখন দেখে সেই মানুষটা চলে গেল, তাকে তো আবার কাউকে জড়িয়ে ধরতে হয়, বাঁচতে তো হবে। ভালোবাসা তো সবাই পেতে চায়, শরীরের চাহিদা মনের চাহিদা সবার আছে, আমাদেরও আছে। তো আজ আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার কাছে এখন আর ভালোবাসা টালোবাসাগুলো ভীষণ হাসির মনে হয়। এই গত 5 বছরে তুমি কতগুলো বিয়ে দেখেছো বলো তো, আর কতগুলো ডিভোর্স দেখেছো বলো তো? এখন সমীক্ষাতে তো সামনে আসছেই যে আজকে বিয়ের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে। ভালোবাসার পরেও নেই কোথায় ভালো। আজকে দেখছি যে ছেলেটি, আমি আমি না আমি আমি একটু পার্টি করতে ভালোবাসি, ক্লাবে যাই রেগুলার, আমি মাঝে মাঝে আমি ব্যাঙ্গালোরে থাকলেও যে বম্বেতে থাকলেও যাই, ক্লাবে যাই। এই সানডে দেখছি একটা ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, সেই মেয়েটি এমন গদ যে ও ছাড়া আমার আর কেউ নেই। পরের সপ্তাহতেই দেখছি সেই ছেলেটি আর একটা ক্লাবে একটা মেয়েকে নিয়ে বসে আছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি মেয়ে হয়ে জন্মাইনি, মানে ওই বায়োলজিক্যাল মেয়ে। তাহলে আমিও ওই অন্ধকার জগতেই থাকতাম, ওই অন্ধকার একটা বিশ্বাসে থাকতাম, আমার মানুষটা বোধহয় শুধুই আমার। কিন্তু আজ আমরা বুঝি সেই মানুষটা কত হাত ঘোরে। তাহলে বলছো যে ভালোবাসার উপর বিশ্বাস উঠে গেছে? না কিছু তো আছে, একদমই যে নেই, পরিমাণটা কম। আমার ভালোবাসা বলে এখন আর কিছু নেই। আমি এখন আমার কাছে আমার কাজ, আমার কাছে আমি নিজেকে খুব ভালোবাসতে এখন শিখেছি। তুমি যদি মনে করো যে আমার মা বাবাকে খুশি করার জন্য আমি এটা করবো না ওটা করবো না, আমাকে এই সমাজে এগুলো মেনে চলতে হবে কারণ আমার মা বাবাকে লজ্জায় পড়তে হবে, ঠিক আছে একটা সময় পর হয়। কিন্তু তুমি যদি ভালো রাস্তায় থাকো, ভালো জায়গায় যদি থাকো, ভালো পথে যদি সৎ পথে যদি থাকো, বাবা মা তো মাথা ছোটো হেঁটে হওয়ার কিছু নেই। আমার মাও একটা সময় বলতো তুই শাড়ি পরলে আমি গলায় দড়ি দেবো। যেদিন ফিরকি সিরিয়াল হলো, আমার মাকেই পাড়া লোকেরা বলতো সেলিব্রিটি আন্টি। সেই মা এখন আমার জন্য শাড়ি কিনে, আমার শাড়ি মা নিয়ে জোর করে নিয়ে বলে না ওটা আমি পরবো, তুই আমার এই শাড়িটা নিয়ে যা। তাহলে সম্পর্কটা এখন সহজ হয়ে গেছে। ওই যে ভালো কাজ করতে হবে আগে তোমাকে। শোনো, প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সন্তানকে তারা দেখতে চায় সন্তান ভালোভাবে দাঁড়িয়েছে নিজের আমাদের অবর্তমানে সেই সন্তান যেন কিছু ক্ষতি না হয়, তার পেট যেন তার ভালোভাবে চলে, সে যেন সমাজে প্রতিষ্ঠা পায়।
যেদিন আমার বাবা মা বুঝলো যে ট্রান্স হোক বা ছেলে হোক বা মেয়ে হোক, সমাজে তো ভালো কাজটাই করছে, যার জন্য তারও সম্মান বাড়ছে, আমাদেরও সম্মান বাড়ছে। হয়তো পেটের ভাতটা হচ্ছে না, কম হচ্ছে, আমাকে এখন আমার মা বাবাকেই চালাতে হয় মাঝে মাঝে। কিছু কিছু কাজ আমি করি যেগুলো ছোটো ছোটো কাজগুলোর মাধ্যমে আমার হয়ে যায়। আমি এখনও ইভেন্ট করি, আমি এখনও ওই যে আমি তোকে বলেছিলাম, আমি প্রচুর একটা সময় ওই ডান্স করতাম, ভজন, জাগরণ, মারোয়ারি গুজরাটিদের প্রোগ্রাম, জাগরণ সম্বন্ধে জেনে থাকবে। আমি প্রচুর রাজস্থান, গুজরাট, দিল্লি, মুম্বাই, আসাম সমস্ত জায়গায় শো করেছি, এখনও অল্প অল্প আবার করছি। তো অভিনয়, ওটার মধ্যে একটা অভিনয় রসদ আছে। কারণ আমি না অভিনয় সংক্রান্ত যা কিছু তুমি আমাকে দেবে, আমাকে যদি কেউ বলে আজ রাত 12টার সময় না, আমার কাল সকালে 5টার সময় তোমার একটা ক্যারেক্টার দরকার, তুমি করে দাও না, আমি রাত 2-3টের সময় গিয়ে বসে থাকবো ওখানে। কিন্তু তুমি যদি বলো সুজি তুমি না কালকে আমার অফিসে এসো না, তোমাকে একটা চাকরি দেবো, তোমাকে একটা ইন্টারভিউ নেবো, আমি 10বার ভাববো, দূর বাবা। মানে অভিনয়টা নিয়ে তোমার মধ্যে একটা অদ্ভুত পাগলামো রয়েছে। আমি মনে করি আমি অভিনয়ের জন্যই জন্ম নিয়েছি। আমরা তো নিউজ পেপারে দেখেছি যে ট্রান্স ওম্যান, তার বিয়ে হয়েছে, সংসার করছেন, ভালোভাবে শ্বশুরবাড়ির লোকেরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এমনও তো দেখা যায়। আমি না আমি আমার জীবন দিয়ে বলছি, দেখো যারা পেয়েছে, যারা পাচ্ছে, যারা করছে, তারা লাকি, তারা খুব লাকি আমি মনে করি। আমি হয়তো সেই জায়গাটাতে নেই, কিন্তু আমি না কোনো বিয়েতে বিশ্বাসী নই, আমি বিয়ে ব্যাপারটাতেই বিশ্বাসী নই। আমি তোমাকে এটাও বলছি, সেই মানুষগুলো যে কতটা দূরত্বে জীবনযাপন করে সেটাও আমরা জানি। তো আমি না আমার আমার জীবনে না প্রথম থেকেই আমার একটা লক্ষ্য ছিল যে আমি এমন একটা জায়গায় পৌঁছবো, সত্যি আজকে আমি তোমার সামনে বলছি, আমি কোথাও, আমার এটাও স্বপ্ন ছিল আমি বোধহয় কোনো একদিন অস্কারের মঞ্চে গিয়ে দাঁড়াবো। স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, দেখো তুমি যদি চাঁদে যাওয়ার স্বপ্ন দেখো, তুমি অ্যাটলিস্ট মেঘ পর্যন্ত পৌঁছতে পারবে। স্বপ্ন তো দেখতেই হবে, নাহলে পূরণ হবে কি করে? হ্যাঁ, লোকে হয়তো হাসবে, বাবা অস্কার নেবে ভাবছেন, এটা হয় বাবা, আমাদের কমিউনিটির লোকেরা, বাবা ও নিজেকে ভীষণ বড় অভিনেত্রী মনে করে। ভীষণ বড় না, আমি তো অভিনেত্রী, আমি তো জানি আমার স্কিল কি কত। দেখো আমি অভিনয়টা জানি, এটা সেই বিশ্বাসটা আমার আছে, কারণ যে মানুষগুলোর সাথে আমি কাজ করেছি তারা নিজেরা খুব বড় মাপের অভিনেতা অভিনেত্রী, তারা আমার পিঠ চাপড়ে বলেছে যে ভীষণ ভালো কাজ করিস তুই। এটা তো একটা আত্মবিশ্বাসের জায়গা, অনেক বড় পাওনা তো পাও এগুলো। না তো। তো সেই সেই দিক থেকে ভেবে আমার জায়গাটা আমি সবসময় ভেবে এসেছি, আমার ধ্যান জ্ঞান ভালোবাসা স্বপ্ন সব কিছু অভিনয়, অভিনয়, ওখান থেকে আমি যা পাবো পাবো, অভিনয়টা থেকে আমি যা পাবো, অভিনয় করেই আমি খাবো, অভিনয় জায়গাতে আমি জায়গা তৈরি করব। এবং আমাকে দেখে কালকে আরও 10টা 5টা ট্রান্স এখন অনেক ট্রান্স বলে, দিদি জানো তো ওই সিরিয়ালটা যখন শুরু হলো তোমাকে দেখে আমরা ভেবেছিলাম আমরা সব অভিনয়টা এবার শুরু করে দেবো, আমিও তো অভিনয় করে কিন্তু জানো তো তারপর থেকে এখন ভাবছি না বাবা, এর থেকে অন্য কিছু করা অনেক ভালো। তাদেরকে আমিও বলি ভুল করেও আর অভিনয় জগৎ নিয়ে ভাববি না তোরা কেউ, বাড়িতে মুদিখানার দোকান খুলে খাতাও ভালো। বেঁচে থাকার লড়াইটা বড্ড কঠিন এখানে। অস্তিত্বের লড়াই হচ্ছে সব থেকে বড় লড়াই। ট্রান্সদের জন্য কোনো আইন সেরকম নেই, এটা নিয়ে কখনো ভেবেছো তাদের সেফটির জন্য? দেখো এটার লড়াই চলছে, আইন থেকেও বা কিছু হয়েছে এতকাল তো কোনো কিছুদিন তো তোমার একটা গেল 377 যখন আমাদের ইয়ে হলো, তারপরেও আমাদের জীবন, দেখো আইন কানুন সব ওই সংবিধানে, সমাজের নিয়মে চলে। এই তো সেদিন আমি চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলাম, সেখানে রাস্তা দিয়ে দেখছি মেয়েরাও যাচ্ছে, ট্রান্সরাও যাচ্ছে, আমিও যাচ্ছি, সাধারণ লোক ধাক্কা দিতে দিতে চলে যাচ্ছে গায়ে ইচ্ছে করে, মুখের সামনে এসে কোনো দিয়ে ধাক্কা দিচ্ছে। তো সেই মানুষটা, আইন থাকলেও এত কিছু হলো সারা কলকাতা জুড়ে, মানুষের কোথাও কিছু বন্ধ হলো? তো এটা নিয়ে আমি সত্যি বলছি ভাবি না, আমার কাছে একটাই ভাবনা হচ্ছে ট্রান্সটা আগে খেয়ে পড়ে বেঁচে থাকুক ভালোভাবে সম্মানের সঙ্গে। বহু ট্রান্স আছে জানো তো, কষ্ট করে, তারা হয়তো স্বপ্ন দেখেছিল ডান্স করে নিজের জায়গাটা তৈরি করবে, তাকে আজকে বিহারে লগনে ডান্স করতে যেতে হয়। আমার চেনা জানা অনেক বন্ধু আছে, এই শীতকাল আসছে কি কষ্ট তুমি বলো তো, বিহারে বিয়ের বাড়িতে ডান্স করে, তাদেরকে থাকতে দেয় খুব খারাপ জায়গায়, অচ্ছুত মনে করে, তাও তারা দুটো পয়সা কামানোর জন্য দাঁতে দাঁত চেপে পড়ে থাকে। সব ট্রান্স তো হিজড়ে বৃত্তির জন্য জন্মায় না, হিজড়ে একটা জীবিকা, একটা বৃত্তি, সেই যারা ওই জীবিকাটাতে গেছে তারা করছে, যারা যায়নি তারা অন্যান্য মেন স্ট্রিমের জব খুঁজে নিচ্ছে। আমার মতো কেউ অভিনেতা হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, কেউ মুদিখানার দোকান খুলেছে। কিন্তু যারা ওই জীবিকাটাই বেছে নিয়েছে, সেটা কি খুব সোজা? আর তুমি বলো তো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সিগনালে দাঁড়িয়ে থেকে কে 1টা টাকা দেবে, কে 2টো টাকা দেবে, কে 10টা টাকা দেবে বলে দাঁড়িয়ে থাকে জীবন বাঁচানোর জন্য।
এই বেঁচে থাকাটাই হচ্ছে সব থেকে সেফটি। আইন আইন আইনের পথে চলে, সমাজ সমাজের নিয়মে চলে। কোথায় আইন থেকেই বা কি হচ্ছে? এত কিছু তো দেখছো সারা দিন ধরে, এত কিছু ঘটে যাচ্ছে। আমরা কিন্তু অনেকেই দেখি যে কখনো কখনো এই টাকা চাওয়াটা একটু অত্যাচারের পর্যায়ে চলে যায়। এটা নিয়ে তোমরা কখনো সরব হওয়ার কথা ভেবেছো? দেখো, এটা সম্পূর্ণটা হচ্ছে তাদের একটা পলিটিক্যাল ব্যাপার আছে, তাদের একটা তাদের একটা নিজস্ব জীবিকা রয়েছে। এই ইস্যুটা, দেখো মানুষ না, অনেকে তো অনেক অনেক পাড়া চাঁদাও তো দেবে অনেক জোর জুলুম করে হয়। তোমরা পাড়ার দুর্গাপুজো কালী পুজোর চাঁদাতেও তো মানুষে গিয়ে বছরে একটা দিন দেবেন না কেন? হ্যাঁ, হয়তো। এমনও দেখেছি চাঁদা দেয়নি বলে বাড়িতে ইট ছুঁড়ে মেরে কাঁচের জানলা ভেঙে দিয়েছে। ওরা তো আনন্দ করার জন্য, আর এই মানুষগুলো পেটে বেঁচে থাকা, খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য হয়তো করছে। তো কোথায়, আমি তো পার্থক্য কোথাও খুঁজে পাই না। ট্রান্স ওম্যান, ট্রান্সম্যান আর হিজড়ে শ্রেণী বা কিন্নর শ্রেণী, কি পার্থক্য একটু যদি বুঝিয়ে বলো আমাদের। ট্রান্স একটা আমব্রেলা ওয়ার্ড, ট্রান্সজেন্ডার একটা আমব্রেলা শব্দ, যা যা এই আমব্রেলাটার মধ্যে, ট্রান্সজেন্ডার আমব্রেলার মধ্যে ট্রান্স মানে যারা পুরুষের শরীরে পুরুষ লিঙ্গ নিয়ে জন্মায়, আস্তে আস্তে ট্রান্সফরমেশনের মাধ্যমে নিজেকে ওমেন তৈরি করে, তারা হয়ে যাচ্ছে ট্রান্স ওমেন। আর যারা ট্রান্স ম্যান, তারা শরীরে স্ত্রীলিঙ্গ বা ওমেন ফিমেল অর্গান নিয়ে জন্মায়, তারা আস্তে আস্তে ট্রান্সফরমেশনের মাধ্যমে যেতে যেতে নিজেকে ট্রান্স ম্যানে পরিণত করে। অনেক ট্রান্স ম্যান আছে যাকে তুমি দেখলে বুঝতেই পারবে না যে সে ট্রান্স ম্যান। অনেক ট্রান্স ওম্যান আছে যাকে দেখলে তুমি বুঝতেই পারবে না সে ট্রান্স ওম্যান, সিস ওম্যানই মনে হবে বা সিস ম্যানই মনে হবে। হিজড়ে হচ্ছে একটা প্রথা, একটা গুরুচেলা প্রথা, একটা জীবিকা, যেই জীবিকাটা একটা সময় ট্রান্সদের কিচ্ছু জায়গা ছিল না, তাদেরকে ওই গুরু ঘরে গিয়ে বেঁচে থাকতে হতো। একটা ভারতবর্ষে একটা হিউজ পরিমাণ মানুষ এইটাতে করে খায়, কারণ প্রচুর ট্রান্স মানুষদের জানো তো একটা সময় কেউ একটা সাধারণভাবে বাড়িতে বসে ডেকে খাওয়াতেও না। তা সেই মানুষটা বাঁচবে কী করে? বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে তার কাজের জায়গা নেই, তার পড়াশুনো করতে পারলো না, তার ফ্যামিলি তাকে রাখছে না, তো তাকে তো কোথাও একটা যেতে হবে। সে তখন ওই গুরু গৃহে আশ্রয় নিয়ে গুরু চেলা প্রথার মাধ্যমে তার জীবনযাপন তারা করেছে। আজকে যারা ট্রান্স, যারা লেখাপড়াটা করতে পেরেছে, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে, আমার মতো আরও যারা অনেক ট্রান্স আছে, তারা ওইটাতে যেতে চাইছে না, তারা নিজের মতো করে মূল স্রোতেই বেঁচে থাকতে চাইছে, অন্য কোনো কাজের। যে কোনো কিছু। তুমি সমাজে যত রকমের মহিলা আছে, সব মহিলাই কি সোনাগাছিতে যাওয়ার জন্য জন্মায়? সব মহিলা যেমন সোনাগাছিতে যাওয়ার জন্য জন্মায় না, তো সব ট্রান্সই গুরুগৃহে যাওয়ার জন্য জন্মায় না। তো সেই জায়গাটা তো দিতে হবে, এটা হচ্ছে পার্থক্য। ট্রান্সম্যান, আজকে দিনে দাঁড়িয়ে ট্রান্সম্যানটা একটা বড় ইস্যু। সবাই না ট্রান্স বলতেই বোঝে শুধুমাত্র মনে হয় ওই যে শাড়ি পরলে মাসি যারা, এরাই হচ্ছে ট্রান্স, মানে ট্রান্স আমরা ওমেন যারা তারাই ট্রান্স। কিন্তু ট্রান্সম্যান একটা সময় তারা বেরিয়ে আসতে পারতো না, তাদেরকে খুব গোপনে থাকতে হতো, তারা পরিবারের চাপে পড়ে হয়তো বেরোতেই পারতো না। এখন তারাও ভেঙে বেরিয়ে আসছে, তাদের লড়াইটাও তাদেরকে লড়তে হচ্ছে। যেসব পুরুষরা শরীরে নারী চিহ্ন নিয়ে জন্মিয়েও আস্তে আস্তে নিজেকে তৈরি করছে, তাদের লড়াইটা একটা খুব বড় লড়াই। ট্রান্স ওমেন তো তুমি কাগজ কলমে বলে দিতে পারবে আমি ট্রান্স, মানে হচ্ছে ও আচ্ছা এই মেয়েটা ট্রান্স না, কিন্তু একটা ট্রান্স ম্যান গিয়ে দাঁড়ালেও কিন্তু তাকে কেউ আইডেন্টিফাই করতে পারে না, তাদের মানুষের কাছে একটা কনফিউশন। আচ্ছা ট্রান্স মানে তো আমি বুঝি হিজড়ে, বা ট্রান্স মানে তো বুঝি মাসি, বা ট্রান্স মানে তো বুঝি এদের মতো শাড়ি চুড়ি পরে সব ঘুরে বেড়ায়, কিন্তু এই ট্রান্স কী করে হলো? সেটা তাদের আর একটা বড় লড়াই, সেই লড়াইটা সাংঘাতিক লড়াই। আমাদের তো তাও শাড়ি চুড়ি পরে আমরা বুঝিয়ে দিতে পারবো, ওগো আমি এসেছি গো মাসি, কিন্তু ওরা কি করে বোঝাবে? এটা একটু বুঝিয়ে বলো, তাদের লড়াইটা তোমরা তো অনেক কাছ থেকে দেখো। তাদের লড়াইটা একটা পুরুষ মানুষের বেঁচে থাকা লড়াই, যেমন তারাও তো পুরুষ হিসেবে বেঁচে থাকতে চায়। একেই তারা সমাজে জন্মেছে মেয়ে, আমাদের সমাজে মেয়ে মানে হচ্ছে সব থেকে নিচে, মানে ভাবা হয় মেয়ে জাতকে কেউ উপরে উঠতে দিতে চায় না। তার মধ্যে মেয়ের মধ্যে তারা আর এক রকমের মেয়ে, আর তারা কেউ মেয়ে নয়। আমাকে যদি কেউ বলে তুমি ছেলে, আমি তো বলি না আমি ছেলে নয়, আমাকে কেউ ছেলে বলবে না, আমি কোনোদিন ছেলে ছিলাম না। শরীরের চিহ্ন দিয়ে সবসময় আমার লিঙ্গ তোমার মস্তিষ্কে, বুঝতে পারলাম কি করে বলো? আমি যেভাবে ভাবছি সেটাই। তুমি আমাকে দেখার পরে তো তুমি আইডেন্টিফাই করে নিচ্ছ, আচ্ছা ও শাড়ি পরেছে তার মানে শাড়ির নিচে নিশ্চয়ই ওর ওই জিনিসটা আছে, ও প্যান্ট শার্ট পরেছে তার মানে ওর প্যান্টের নিচে, তোমার মস্তিষ্ক তোমার ঠিক করে দিল।
তাহলে আমার লিঙ্গ তোমার যদি মস্তিষ্কে হয়, তাহলে আমাকে কোথাও প্রমাণ করতে যাওয়ার দরকার নেই, তুমি আমাকে যে খুশিভাবে ভেবে নাও। তো এই ট্রান্স ম্যান যারা, তাদেরকে প্রত্যেকটা মুহূর্ত বোঝাতে যেতে হয়। কেউ হয়তো ধরো অনেক ট্রান্স ম্যান আছে, রাস্তা দিয়ে গেলে হয়তো বুঝতে পারবে না, কিন্তু সে যখন নিজে বলে যে আমি ট্রান্স ম্যান, তখন তার কাজের জায়গাগুলো থেকে চলে আসবে অনেক সমস্যা, পরিবার থেকে চলে আসবে অনেক সমস্যা। সেই লড়াইটা দেখো, আমি 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 না ওদের কথাও ভাবি, ট্রান্স ম্যানদের, যে আমরা তো চিৎকার চেঁচামেচি করে বলে নিতে পারি, এই দিবি না কেন, দেবে না কেন, করবে না কেন। ওরা না সেটাও পারে না, কারণ ওরা পুরুষত্বে লাগে কোথাও ওদের, ওরা তো পুরুষই। এটা আমরা কখনো ভাবিনি কিন্তু এভাবে না, আমি আমি তুমি তুমি একজন ওমেন হয়ে ভাবো, তুমি একজন ওমেন, তুমি যেটা কি, মা তুমি আমাকে দেবে না, আমাকে দিতেই হবে, করতে হবে, চিৎকার চেঁচামেচি করে বাড়িতে মাথায় তুলে নিতে পারবে। কিন্তু তোমার ভাই কি পারে? সে অনেক কিছু চাইলেও মুখে মুখ খুলে বলতে পারে না। ঠিক ওদের অবস্থাও তাই। তুমি নিজেকে পরিবর্তন করেছো সুজয় থেকে সুজিতে। হ্যাঁ। এই যে একটা তোমার মেন্টাল একটা প্রসেস রয়েছে, ফিজিওলজিক্যাল একটা প্রসেস রয়েছে, সাইকোলজিক্যাল প্রসেস রয়েছে, কিভাবে পার করলে, কাকে কাকে পাশে পেলে? পাশে মাকে পেয়েছি, কারণ আমি খুব লাকি, আমি মনে করি অনেক ট্রান্স কিন্তু সেটাও পায় না। বহু ট্রান্স অকালে মারা গেছে, বহু ট্রান্স নিরুদ্দেশ হয়ে গেছে, বহু ট্রান্স পরিবার থেকে দূরে রয়েছে, তারা মা বাবার সাপোর্টটা পায়নি। দেখো আমার বাবা হয়তো উনি আমার বায়োলজিক্যাল ফাদার নন, কিন্তু ওনার যদি সাপোর্ট না থাকতো আমি কলকাতাতেও আসতে পারতাম না। আমি প্রথম যখন কলকাতায় আসি, উনি আমাকে মাসে মাসে 5,000 টাকা দিতেন, যে তুমি এটাতে তুমি মেসে থাকবে, খাবে, যা করবে করবে, আমি তোমাকে মাসে মাসে 5,000 টাকা দিচ্ছি। তো এটাও তো সাপোর্ট। ওনারা মুখে আমাকে যাই বলুন না কেন, আর যদি সাপোর্ট না থাকতো আজ আমি এই জায়গাতে আসতেই পারতাম না। কিন্তু পরিবারের সাপোর্ট এইটা নেই যে তুমি যা খুশি করলে আমরা মেনে নিলাম, সেটাও না। তুমি করেছো, এখন তুমি করো, কিন্তু আমরা তো এটা চাইনি। ওই যে তোমাকে প্রথমেই বললাম, না পারে গিলতে, না পারে ওগলাতে। ফিজিক্যালি আমি না কোনো এখনো কিছু পাইনি। যন্ত্রণা তো একটা আছে, সার্জারি তো কষ্ট যন্ত্রণা এগুলো তো থাকেই বিভিন্ন। দেখো, তুমি তো একজন মা, তুমি জানো যে তোমার সন্তান হওয়ার সময় তুমি চরম থেকে চরমতম যন্ত্রণা, কিন্তু এই যন্ত্রণার মধ্যে কত আনন্দ। যন্ত্রণাটা যদি 10 ভাগ হয়, তার 90 ভাগ হচ্ছে আনন্দ। আমরাও জানি যে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট, কিন্তু যখন ওই আয়নার সামনে দাঁড়িয়ে যখন পূর্ণতাটা দেখতে পাই, সেই আনন্দটা কাকে বোঝাবো? তখন সমস্ত যন্ত্রণা, সমস্ত ব্যথা বেদনা সব লঘু হয়ে যায় ওই আনন্দের কাছে। যতক্ষণ না পারছি, যখন আমার শরীরের মধ্যে যেগুলো ছিল না, যখন আয়নার সামনে দাঁড়াতাম, সেই যন্ত্রণাটা আমি কাকে বোঝাতে পারতাম না, যেটা কি যন্ত্রণা, যে আমার নেই, আমার এই যে আইডেন্টিটি ক্রাইসিস, আমার জেন্ডার ডিসফোরিয়া, আমার এই জিনিসগুলো নেই, আমার চাই, আমি পরিপূর্ণ নারী হতে চাই। লোকে বলতো, মেয়েরা বলে, এই আমরা মেয়ে হয়েছি, আমাদের যন্ত্রণা, আমরা ভাবি কবে ছেলে ছেলে হতে পারতাম, কিন্তু আমাদের মনে হতো না, আমরা মেয়েই হতে চাই। আমি সত্যি বলছি, অভিনয় যখন দেখতাম কোনো, আমি তো ছোট, ভীষণ ওই অভিনয় পাগল। থিয়েটারে যখন অভিনয় দেখতাম, আমি প্রচুর থিয়েটার দেখতাম, যেহেতু যাত্রা, তখন নাটক করতাম বলে নাটক দেখতাম, ফেস্টিভ্যাল হতো আমাদের। আমার নাটকের দল ঋত্বিকের প্রত্যেক বছর বছর ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন ধরনের কলকাতা থেকে নাটক যেত দেখতাম। মহিলা চরিত্রগুলো যখন দেখতাম, আমার ভেতরটা না ইয়ে হতো, ওই রকম একটা চরিত্র যদি আমি করতে পারতাম, ওই রকম চরিত্র যদি আমি একটা পেতাম। আরেকটি প্রেমের গল্পে যখন ঋতুদাকে দেখলাম, তখন না আমি ভাবলাম, আরে বাপরে, ঋতুদা তো ট্রান্স চরিত্র করছে, আমার মতো এরকম চরিত্র করছে, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আরও এরকম সিনেমা হবে, আমিও পেয়ে যেতে পারি এরকম কোনো কাজ। আশাই বাঁচে চাষা, কথাতেই আছে, আমার ঠাকুমা বলতো। তাহলে আশাটা ছেড়ো না। পেট, ওসব গল্প কথা মনে হয় গো, দর্শক বুঝে নেই আমি কি, আমি অভিনয় করতে এসেছি। ধরো একটা সিনেমাতে 10টা নারী চরিত্র আছে, 10 জন 10 রকমের কাজ জীবিকার সাথে দেখানো হচ্ছে, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ঝাড়ুদার, কেউ। সেখানে যদি একজন ট্রান্স চরিত্র দেয়া হয়, মানুষকে জিজ্ঞাসা করতে আসবে, ওটা কেন ট্রান্স চরিত্র আপনি দিলেন? চরিত্রটা যদি ডিম্যান্ড করে যে একজন, সেই চরিত্রের সাথে যদি আমার মতো কোনো ট্রান্সের অভিনয় সত্তা মিলে যায়, ক্ষতি কি? এটা নিয়ে হয়তো সত্যি ভাবার সময় এসেছে, আশা করি এটা ভবিষ্যতে 10 এরকম বছর আগে আসা লোকে হবে। বলেছিল, কিচ্ছু আসেনি, মানুষ যেখানে ছিল সেখানেই আছে গো, আমি মনে করছি। আমি বলবো এর তুলনায় সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে রয়েছে।
আমাকে যদি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়িয়ে অভিনয় জগতে কাজ পেতে হয়, আমি তো দেখছি, তুমি জানো কিনা অনেকেই আছে যে যারা সোশ্যাল মিডিয়াতে একটু কাজ করে হয়েছে বলে তাদেরকে সিরিয়ালে তারা কাজ করছে। আর আমরা যারা এতদিন ধরে অভিনয় শিখে এসেছি, অভিনয়কে ভালোবেসেছি, অভিনয়ের সাথে জীবনযাপন করেছি, রাত্রিবাস করেছি, তাদের অভিনয় সত্তার কোনো দাম নেই। তাহলে আমি ভাই সোশ্যাল মিডিয়াতেই কাজ করব, আমার দরকার নেই। অনেক ভালো লাগলো, অনেক অজানা কথা জানলাম, যে কথাগুলো হয়তো সবার জানা প্রয়োজন ছিল। আবারও কোনোদিন আমরা একসঙ্গে বসবো, অনেক আড্ডা দেবো, অনেক গল্প করব। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।